ঠিকঠাক? না না না, ফেসবুকে না গেলে সাউন্ড ঠিক আছে? আছেন কেমন সবাই? আপনারা ভালো আছেন না? যে আছে আলহামদুলিল্লাহ। অনলাইনে যারা আছে কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা কনফার্ম করেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। কথা এবং বোর্ড ক্লিয়ার কিনা একটু কনফার্ম করা। ক্লিয়ার, ওকে। আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো ভালো। আচ্ছা সব ক্লিয়ার, যেহেতু আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। ঠিক আছে, আজকে যে টপিক হচ্ছে এটা উইলিয়াম শেক্সপিয়ারের উপর টপিক। হ্যাঁ, এটা আমরা জানি। এই শেক্সপিয়ার একজন ভদ্র একটা মানুষ, একটু বেশি লিখে গেছে। হ্যাঁ, মাত্র 52 বছর বেঁচে ছিলেন, বাট তার হচ্ছে তার জীবনে 52টার বেশি সে লেখালেখি করছে। এখন এই তার এখান থেকে আপনার হচ্ছে নবম গ্রেড থেকে শুরু করে একদম 20তম গ্রেড পর্যন্ত তাকে নিয়ে কোশ্চেন আসবেই। সাহিত্য বলতে আগে শেক্সপিয়ারের নামটা ধরে নিবে, বুঝতে পারছেন? এখন এখান থেকে হচ্ছে প্রথমে তার বেসিক আলোচনা করব, তারপর হচ্ছে তার কোন কোন লেখাগুলি লিখছে সেগুলি নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে তার হচ্ছে ক্যারেক্টার গুলি নিয়ে আলোচনা করব, তারপর হচ্ছে কোটেশন গুলি থাকবে। হ্যাঁ, একটু লেখা বেশি, হাতটা একটু চালু রাখবো, সমস্যা হইলে জানাবেন। তার মিউট, এই সাউন্ড মিউট কেন? বুঝছেন? মিউট মিউট। এখন ঠিক আছে? রাতে রাতে এখন ঠিক আছে? ক্লিয়ার, ওকে। তাহলে এখানে যেটা একটু রিপিট করছে, যেহেতু শুনতে পারেন না, এখানে শেক্সপিয়ারের অনেক ব্যাপারগুলি নিয়ে ক্লাস হবে। তার কোটেশন, তার হচ্ছে আপনার এটাকে কি বলা হয় ক্যারেক্টার, তারপর তার বেসিক আলোচনা। এই 1990 সাল থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত তাকে নিয়ে যে কতগুলি কোশ্চেন আসছে সব লিখে দিব, প্লাস নতুন যেগুলো আসতে পারে এখনো আসে না সেগুলো দিব, যাতে এখান থেকে মিসিং হওয়ার কোনো চান্সেস না থাকে। বিসিএস এ দেখা যায় 3-4 মার্ক, 3 মার্ক তো সর্বনিম্ন কমন পড়ে। আর অন্যান্য চাকরি পরীক্ষায় ওই যে 2-3টা যদি লিটারেচার কোশ্চেন আসে, 4টা আসলে 2টা ওনাকে নিয়ে কোশ্চেন আসে। কারণ কোন জায়গা থেকে আসবে এটা তো আসলে জানাটা ইম্পর্টেন্ট। এবং হুট করে যদি নাও দিই, পরীক্ষার হল এত খারাপ একটা জায়গা, ভাবি কি 2 মার্ক না অ্যান্সার করলে কিছু না, বাট পরীক্ষার হলে 1 মার্কের জন্য ডানে বায়ে তাকাই আমরা, যদি একটা দাগায় আসতে পারে 1 মার্কে অনেক কিছু। হ্যাঁ, ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা এখানে কত 168 জন আছেন। হ্যাঁ, সবকিছু মিলে তাহলে শুরু করলাম। প্রথমে ক্লাসে শুরু করার আগে আপনারা শেক্সপিয়ার বানানটা একটু লেখেন সবাই, খাতার এক কর্নারে শেক্সপিয়ার বানান। অনলাইনে যারা আছেন শেক্সপিয়ার বানানটা লেখেন। হ্যাঁ, খাতার এক কর্নারে বানানটা একটু চেক দিই। এই দেখা যাবে না, বই দিয়ে না দিকে লেখেন। শেক্সপিয়ার বানানটা একটু দেখি। নাম তো শুনছি সবাই, তাই না? এটার উপরে ক্লাস লিখছেন। এটা কোন? এটা তো শেখ পরিবারে শেখ হয়ে গেল, আপনি যে শেখ লিখলেন। হ্যাঁ, আর চলে না কলম, লিখছে। ওকে, অনলাইনের ভুল হয় না কখনো। ঠিক আছে, একজন লিখছেন শেক্সপিয়ার, বগুড়া থেকে দেখছি, এই সেই। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন আমরা শুরু করি। কেন জিজ্ঞাসা করলাম? 35তম বিসিএস এর কোশ্চেন শেক্সপিয়ার বানানটা আসছিল। ঠিক আছে, দেখেন উইলিয়াম শেক্স, এটা হচ্ছে SHAKES। লিটার কয়টা এখানে? 6টা লিটার, তাই না? ওই যে অনলাইনে দেখলাম 3টা লিটার দিয়ে লিখছে, এসি আর একটা শব্দ দিয়ে লিখছে লেটার দিয়ে। হ্যাঁ, এগুলো করা যাবে না। তারপর PE, পি, ঠিক আছে। অক্সিলারি ভার্ব চিনি না আমরা, অ্যাম, ইজ আর ওয়াজ আর, এই 5টা তো অক্সিলারি ভার্ব। এর মধ্যে আর যেটা, আর বানান কি? বাস, সবার শেষে এখানে দিয়ে দিবেন ARE, লাস্টে কি আছে? ই আছে। এই অপশনে ই থাকে না, অপশনে ই থাকে, এটা খেয়াল রাখবো। হ্যাঁ, উইলিয়াম শেক্সপিয়ার, উনার জন্ম হচ্ছে 1564, ওনার মৃত্যু হচ্ছে 1616। লেখেন জন্ম মৃত্যু। আচ্ছা, যাদেরটা সঠিক আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
ওই যে অনেকে পেয়ার বানান, PAIR লিখছেন, হ্যাঁ এগুলি করা যাবে না। মোহাম্মদ মহিবুল্লাহ ভাই, ঠিক মতো দেখা যাচ্ছে? আপনাকে আমরা দেখতে পাচ্ছি, আপনি দেখতে পাচ্ছেন? মাথা নাড়াইলেই চলবে। দেখতে পাচ্ছেন ঠিক মতো? ওকে ওকে, আচ্ছা এখন দেখেন, উইলিয়াম শেক্সপিয়ার, ওনার নাম তো মোটামুটি সবাই শুনেছে, হ্যাঁ বানানটা খালি জানতে চেয়েছে যে আমরা কি পড়াশোনা করি বাট আসলে খেয়াল করে পড়ি না, যেটা পরীক্ষার হলে কিন্তু আনকমন গুলি আমাদের ভুল হয় না, কারণ আমরা জানিও না অ্যান্সারও করি না, তাই ভুল হয় না, ভুল হয় খালি পারা জিনিসগুলি, এইগুলি হচ্ছে ভুল। হ্যাঁ এখানে মাত্র একজনেরটা হয়েছে, ওই যে বাইরটা মনে হয়েছে আপনারটা না, শেক্সপিয়ার বানানটা। আচ্ছা এখন দেখেন, শেক্সপিয়ার হচ্ছে 1564 সালে জন্মগ্রহণ করেন। উনি যখন জন্মগ্রহণ করেন, জন্মগ্রহণের আগে একটা ইতিহাস আছে, ইতিহাসটা হচ্ছে ওনার একজন আব্বা ছিল, ওনার একজন আম্মা ছিল, ঠিক আছে? আব্বার নাম ছিল হচ্ছে জন শেক্সপিয়ার, পরীক্ষা দিয়ে আসে না তাই এগুলো লিখে দিচ্ছে না। আর মায়ের নাম ছিল হচ্ছে মেরি আর্ডেন। কি নাম ছিল? মেরি আর্ডেন, ঠিক আছে? বিয়ের পর নাম হয়ে যায় মেরি শেক্সপিয়ার। জন শেক্সপিয়ার যিনি আছে মানে শেক্সপিয়ারের বাবা, উনি একজন মানে ফার্মিং এর কাজ করতেন, সুযোগ পেলেই আবার টাকা পয়সা হাতে দেখলে জুয়া খেলতেন এবং প্রচুর টাকা পয়সা ধার দেনা করতো, এটা হচ্ছে ওনার একটা হ্যাবিট ছিল, এবং চিল মুডে থাকতো, এত টেনশন তার ভালো লাগতো না। আর এদিকে মা ছিল, মানে তখন তার মা না, মানে তার প্রেমিকা মেরি আর্ডেন, উনি ছিল আবার একটু মোটামুটি হাতের অবস্থা ভালো, সচ্ছল অবস্থায় চলাফেরা করতো। এখন গ্রাম থেকে জন শেক্সপিয়ার কাজের জন্য মাঝে মধ্যেই শহরে আসা যাওয়া করতো। এই আসা যাওয়ার মাঝখানে মেরি আর্ডেনের সাথে জন শেক্সপিয়ারের কি হয়, দেখা হয়। দেখা হইতে হইতে জন শেক্সপিয়ারের এরকম এলোমেলো লাইফটা আবার কেন জানে মেরি আর্ডেন পছন্দ করে ফেলে। এই জন্য মেরি আর্ডেন একদিন ডেকে বলে আই লাভ ইউ। কাকে বলে? জন শেক্সপিয়ারকে। জন শেক্সপিয়ার বললো কি যে আমাকে, আমি ভালোবাসার কিছু নেই, বা আমি তোমাকে ভালোবাসতে পারবো না, আমার আসলে কিছুই নেই, ওরকম অর্থ সম্পত্তি কিছু নেই, তোমাকে ভালো রাখতে পারবো। তখন মেরি আর্ডেন বলে উঠলো, তোমার যা আছে তুমি যদি এটা দিয়ে আমাকে রাখতে পারো আমি হ্যাপি, আমরা অন্য কোনো কিছু চাহিদা নেই। এক কথায় দুই কথায় জন শেক্সপিয়ার বলে উঠলো আই লাভ ইউ টু, মানে কি আমিও তোমাকে বিয়ে করতে চাই। দুইজনে ভালোবেসে বিয়ে করলো। ভালোবেসে বিয়ে করার পর তাদের সংসারে অনেক অভাব অনটন, এত অভাব অনটন, সকাল দুপুরে তারা জানতো না, মানে আজকে খেলে জানতো না কালকে তারা কি দিয়ে খাওয়া দাওয়া করবে, বুঝতে পারছেন? অভাব, এত অভাব। তারপর তাদের অভাব মানে ভালোবাসা কখনো জানালা দিয়ে পালাইতো না, যত অভাব হইতো তারা তত ভালোবাসতে লাগলো। ভালোবাসতে পারছে তারা 8টা সন্তানের জন্ম দেয়। কটা সন্তানের জন্ম দেয়? 8 জন সন্তানের জন্ম নেয়। 8 জন সন্তানের মধ্যে 3 নম্বর সন্তানই হচ্ছে আমাদের বড় ভাই, কে? উইলিয়াম শেক্সপিয়ার, বুঝতে পারছে? এর আরো 4টা ভাই ছিল। ছোটবেলা হচ্ছে আপনার ওই প্লেগ একটা রোগ ছিল, যেটা বাচ্চাদের হয় ইংল্যান্ডের, ওই সময় প্লেগ রোগে সব ভাইরা মারা গেছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওনাদের নিয়ে 2-2.5 ঘন্টা ক্লাস। ওই ভাইগুলি বেঁচে থাকলে এরাও তো লেখালেখি করতো, বুঝছেন? তাহলে বুঝেন, ওনাকে নিয়ে 3 মার্ক কমন। 4টা ভাই থাকলে কত? 3-4 12 মার্ক কমন, অনেক লিখতো, বুঝছেন? স্যার আমি বুক পাই না। আচ্ছা এগুলো আপনি অফিসে কথা বলবেন, হ্যাঁ কে বই পান, এগুলো আসলে আমরা টিচার মানুষ, আমরা এসে ক্লাস নিয়ে চলে যাই, এগুলো জানি না। হ্যাঁ প্রাইমারি থেকে লিটারে কত মার্ক থাকে? এবারও দেখেন 4 মার্ক ছিল, এর আগের বার হচ্ছে আপনার 5 মার্ক ছিল। অর্থাৎ এখন ওই লিটারেচার আর গ্রামার নাই, ইংলিশ বলতেই যে কোনো জায়গা থেকে আসতে পারে। এই তো আপনি 3, 4, 5, হ্যাঁ 3, 4, 5 এগুলো থাকবেই, বুঝতে পারছেন আর কি। এখন সবকিছু একটু জেনে যান, শিক্ষার জন্য আসছে, শিখি, সাথে কমনও পান। আচ্ছা কোন লাইনে ছিলাম? ভাইগুলি মারা গেছে। আচ্ছা শেক্সপিয়ার যে পিরিয়ডে ছিল উনি ছিল এলিজাবেথান পিরিয়ড। এলিজাবেথান পিরিয়ডের একটা হচ্ছে বৈশিষ্ট্য ছিল, ছেলে মেয়ে যখন বিয়ে করতো মেয়েদের বয়স থাকতো বেশি, ছেলেদের বয়স থাকতো কম। সেক্ষেত্রে জন শেক্সপিয়ারের বয়স ছিল কি কম, মেরি শেক্সপিয়ার মানে মেরি আর্ডেন থেকে পরে মেরি শেক্সপিয়ার নাম হয় বিয়ের পর, ওনার বয়স ছিল বেশি। এই শেক্সপিয়ার আস্তে আস্তে ছোটবেলা থেকে বাপের এই জিনিসগুলি তার ভালো লাগতো না, খালি ধার দেনা করতো, আর মানুষজন এসে খালি তাকায় থাকতো, মানে এসে দাঁড়ায় থাকতো, টাকা দাও টাকা দাও টাকা দাও। তখন শেক্সপিয়ার একটা ডায়লগ বের করে, নেইদার এ বড় নট এ লেন্ডার বি ফর লোন অফ টু লজেস বোথ ইটসেলফ এন্ড ফ্রেন্ডস। কাউকে টাকা ধার দিবেও না আব্বা, কারোর কাছ থেকে টাকা ধার নিবেও না। টাকা ধার দিলে, টাকা ধার নিলে টাকা এবং বন্ধু তুমি কি দুইটাই হারাবে। তারপরে সে হ্যামলেট নাটকের মধ্যে আবার এই ডায়লগটা ঢুকায় দেয়, বুঝতে পারছেন? যাই হোক, এখন শেক্সপিয়ারের বয়স 18 বছর হয়। ওই সময় তার সাথে আবার পরিচয় হয় অ্যানি হ্যাথওয়ে নামে একটা মেয়ে, অ্যানি হ্যাথওয়ে, ঠিক আছে? পরবর্তীতে তাদের সাথে বিয়ে হয়। ওই একই অবস্থায় অ্যানি হ্যাথওয়ে শেক্সপিয়ারকে দেখে যে লেখালেখি বা একটু মুড অফ থাকে এবং প্লাস একটু ভালো মেন্টালিটি, এগুলো দেখে শেক্সপিয়ারকে পছন্দ করে ফেলে। এখন শেক্সপিয়ারকে যখন বিয়ে করতে চায় শেক্সপিয়ার রাজি হয় না। কেন রাজি হয় না? যে আমার আসলে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই, আমি কিছুই করি না, বেকার মানুষ। ওই অ্যানি হ্যাথওয়ে একই কথা বলে, তোমাকে আমার ভালো লাগছে, আমার অন্য কিছু দরকার নেই। দুজনে ভালোবেসে বিয়ে করে তারাও অভাবের মধ্যে ছিল, বাট ভালোবাসতে বাসতে তারা কি করে, প্রথমেই 3টা যমজ সন্তানের জন্ম দেয়, ঠিক আছে? 3 জন মেয়ে থাকে, পরে 2 জন ছেলে থাকে, টোটাল 5 জনের জন্ম দেয়।
এর আবার বাপের মতো এতটা ট্যালেন্টেড ছিল না, কিছু একটা লেখালেখি করতে পারে না, নইলে তো ওনাদের নিয়ে কোশ্চেন আসতো। শেক্সপিয়ারের বয়স তখন 18 বছর। এনি হ্যাথওয়ে, উনি আবার কালো ছিল তার গায়ের রং, তাই তাকে বলা হইতো শেক্সপিয়ার উপাধিতে ডার্ক লেডি। কি নামে? ডার্ক লেডি, ভালোবেসে উপাধিটা দিত। ঠিক আছে, তাহলে ডার্ক লেডি কাকে বলা হয়? শেক্সপিয়ারের ওয়াইফ এনি হ্যাথওয়েকে। এরপর একদিন শেক্সপিয়ারের বয়স যখন 18, মানে যখন বিয়ে করে তার বয়স 18 ছিল, এনি হ্যাথওয়ের বয়স ছিল 26 বছর। কত বছর? 26 বছর। 8 বছরে তারা জুনিয়র আর সিনিয়র ছিল। শেক্সপিয়ার একদিন বলে উঠলো যে জান, আমার এইভাবে আর ভালো লাগতেছে না, আমি একটু শহরে যাই, দেখি কোনো কাজকর্ম পাই কিনা। পরে বলতেছে কি যে যেভাবে আছে এইভাবে তো ভালোই আছে, তোমার তো কাজকর্ম দরকার কি? তখন শেক্সপিয়ার বলে উঠলো যে জান, আমি একটু যাই। এই কথা বলে সে শহরে চলে আসে। আসার পর দেখে কি, ডানে তাকায়, বায়ে তাকায়, বিভিন্ন কোম্পানির দিকে তাকায়, সব জায়গায় দেখে নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি, নো ভ্যাকেন্সি। তার খুব খারাপ লাগে। তারপর একটা লোকের সাথে তার দেখা হয়, সেই লোককে সে রিকোয়েস্ট করে যে আঙ্কেল, আমাকে একটা চাকরি দেন, দিলে আমি এটা খেতে পারবো, আমি থাকতে পারবো, আমার খুব কষ্ট হচ্ছে। বলবে বাবা, এখানে তো চাকরি দেওয়ার মতো কোনো অবস্থা নাই, বাট তুমি যেহেতু এভাবে করে চাচ্ছ, তোমাকে আমি একটা চাকরি দিতে পারি। সেই চাকরিটা হচ্ছে একটা নাট্যমঞ্চ, এখানে নাটক দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসে। তুমি ওইখানে যে সাইকেল টাইকেল নিয়ে আসে, বিভিন্ন যানবাহন নিয়ে আসে, তুমি এগুলো হচ্ছে টোকেনের কাজগুলি করবা, মানে হচ্ছে টিকিট দিয়ে ওই যে পার্কিং এর কাজটা তুমি করবা। পরে বলতেছে আমি রাজি করতে পারবো। এখন প্রথম দিন কাজ করে, দ্বিতীয় দিন কাজ করে, তৃতীয় দিন কাজ করে, যত কাজ করে দেখে কে তার হচ্ছে কাজের চাপ বাড়তেছে। তার মানে কি, নাটক দেখতে মানুষের ভিড়টাও বাড়ে, যানবাহন বাড়তেছে। তখন বলতেছে এটা কি এমন নাটক যে এত চাপ বাড়ে কেন? তাই সে আরেকদিন কি করলো, এই কাজের ফাঁকে পর্দা কাপড় সরায় দেখতে লাগলো ভিতরে কি নাটক। আর আপনারা জানেন কিনা জানি না, এলিজাবেথের পিরিয়ডে যখন নাটকগুলি করা হইতো, নায়ক থাকতো ছেলে, নায়িকাও থাকতো ছেলে, মেয়েদের অভিনয় করা নিষেধ ছিল। শেক্সপিয়ার যেদিন এরকম উকি মারছে, উকি মেরে দেখতে লাগলো, ঠিক আছে, দেখেন এরকম করে একদিন এরকম উকি মারে এরকম করে দেখে কি যে এরকম একটা জায়গায় কাজ চলতেছে, মানে নাটক চলতেছে। সেই নাটকের মধ্যে এরকম একটা ডায়লগ ছিল, নায়ক ডায়লগ দিচ্ছে, আমি আমার জীবনে যে পরিমাণ কষ্ট করেছি, পৃথিবীর কোনো ছেলে এই পরিমাণ কি করে নাই, কষ্ট করে নাই। আর তোমাকে, আর নায়িকাকে উদ্দেশ্য করে বলতেছে, তোমাকে পাওয়ার জন্য যে পরিমাণ কষ্ট করেছে, পৃথিবীর কোনো ছেলে এরকম পরিমাণ সম্মানও করবে না, কষ্টও করবে না। এক কথা দুই কথা কি করলো, শেক্সপিয়ার ওই যে পর্দা কাপড়টা সরায় বলে উঠলো কি যে এটা কোন টাইপের কথাবার্তা। ও যে ডায়লগ গুলি দিচ্ছে, আর এই ডায়লগ গুলি দর্শকরা মনোযোগ সহকারে শুনতেছে, ও কষ্টের কি বুঝে? কষ্ট যদি বুঝতে হয় তাহলে আমার আব্বার কাছে যাইতে হবে, আর আমার কাছে যাইতে হবে। ভালোবাসাও যদি বুঝতে হয় তাহলে আমার আব্বার কাছে যাইতে হবে, কার কাছে আসতে হবে? আমার কাছে আসতে হবে। এইটি যদি হয় নাটকের ডায়লগ, আর এইটি যদি মানুষ দর্শক মনোযোগ সহকারে খায়, তাহলে আজকের পর থেকে আমি কোনো কি করবো না, পার্কিং এ কাজ করবো না, আমি নিজেই নাটক বানাবো আমার জীবন কাহিনী নিয়ে, বিভিন্ন জীবন কাহিনী নিয়ে সেই বানাবে। তার পার্কিং কাজ বন্ধ করে দিল, সে নাটক বানানো স্টার্ট করলো। সে যখন নাটক বানানো স্টার্ট করে তখন এরকম কাহিনী ঘটে, কথাটা বুঝেন। সে একটা দল গুছাইলো, গুছানোর পর সে দল গুছানোর পর সে এরকম কি, এইয়া ভাই কিছুই দেখা যায় না কেন, কিছুই নাকি দেখা যায় না, ঠিক আছে। টপিক লেখা আছে তো উপরে, এগুলো দেখেন, চোখ দিয়ে একটু ডানে বায়ে তাকান বোর্ডের দিকে, একজন এসে যে স্পেসিফিক করে প্রশ্ন লিখে দেন, উপরে টপিক লেখা আছে না, একটু মনের চোখ দিয়ে দেখেন ভাই, উপরে চোখ দিয়ে দেখেন না, ঠিক আছে। হ্যাঁ, এখন যেটা হয়েছে আপনার ওই, তখন শেক্সপিয়ার কি করলো, একটা দল গঠন করে, যে আমরা যেমন একটা আছে গ্রুপে, এরকম দল গঠন করে নাটক লেখা শুরু করলো। এখন যখন নাটকটা মঞ্চে উপস্থাপন করবে, তখন সবাইকে বললো, দেখ আমরা প্রথম অবস্থায় নাটক দেখতে আসলাম, মানে নাটকটা করতে আসছে, আমাদের নাটক আরো দর্শকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে, তাই আমরা নাটকটা প্রথমে 20 মিনিট চালাবো, এবং এমন ভাবে 20 মিনিট চালাবো মানুষ যাতে বুঝে নাটকটা 20 মিনিটের। এবং কখন 20 মিনিট চালাবো, যদি দেখি দর্শক আমাদের নাটক পছন্দ না করে, তার মানে নাটকের ডিউরেশন কত, 20 মিনিট। আর যদি দেখি এই নাটকটা দর্শকরা মনোযোগ সহকারে শুনতেছে, তাকাইছে, তাদের আর ডানে বায়ে তাকানোর কোনো অপশন নাই, তাহলে এই 20 মিনিটের নাটক আমরা 2 ঘন্টা চালাবো। মাথা ব্রেনটা বুঝতে পারছেন কি করলো, মানে নাটকের ডিউরেশন 2 ঘন্টা, বাট তারা চালাবে স্টার্টিং এ কত, 20 মিনিট। যদি কেউ যদি না পছন্দ করে, যদি পছন্দ করে, তাহলে 20 মিনিটটা কোথায় চলে যাবে, 2 ঘন্টা চলে যাবে। তার প্রথম যে নাটকটা বানাইলো, দেখে কি সবাই খালি তাকায় আছে তাদের নাটকের দিকে, মানে আর ডানে বায়ে নড়াচড়া নাই, খুব পছন্দ করে ফেলছে। সাথে সাথে শেক্সপিয়ার ইশারা দেয়, চালা। চালা মানে কি, 2 ঘন্টা চালা। এই শেক্সপিয়ারকে আর কি করতে হয় না, পিছু পা হইতে হয় নাই। এই জীবনে সে নাটক লেখা শুরু করলো, 37টা নাটক লেখে, 3টা ন্যারেটিভ পয়েন্ট লেখে, 2টা এপিতাব লেখে, 154টা সনেট লেখে। লিখতে লিখতে তার উপাধি হয়ে যায় ফাদার অফ ইংলিশ লিটারেচার, বার্ড অফ
অ্যাভন, কিং উইদাউট ক্রাউন, ফাদার, তারপর এটাকে কি বলা হয়, পয়েট অফ হিউম্যান নেচার, তাকে বলা হয় ডেজলিং সান, এরকম খালি উপাধি দিতেই থাকে। এরপর আরো অনেক কাহিনী আছে, আমরা লিখতে থাকি, ঠিক আছে, আর কি। বিসমিল্লাহ করে শুরু করি। On the আচ্ছা, প্রয়োজন ছাড়া যার বুঝতে সমস্যা তারাই খালি ইয়া করেন, হ্যাঁ, মানে কমেন্টস করেন, এছাড়া এলোমেলো কমেন্টস করেন না। প্রায় 377 জন এখানে আছেন, ঠিক আছে। তা হতে প্রশ্ন স্পেসিফিক এটা লিখে দিব, এটা এখন সবকিছু দেখতে পারবেন। এখন হচ্ছে ঘটনা শেয়ার করলাম, এখন দেখেন। আচ্ছা, তাহলে দেখেন, হি ওয়াজ বর্ন এন্ড ডাইড এট দ্য সেম ডেট। মাত্র আসলেন সবাই, আধা ঘন্টা ক্লাসটা করেন, দেখেন কত কিছু চলে আসতেছে, তারপরে যেতে ইচ্ছা করবে না। এট দ্য সেম ডেট অন দ্য কি 23 এপ্রিল অথবা কি 26 এপ্রিল। এই এক ভদ্রলোক, তার জন্ম 23 এপ্রিল, তার মৃত্যু হচ্ছে কি 23 এপ্রিল। এর জন্য লিখে দিয়েছে জন্ম এবং মৃত্যু 23 এপ্রিল অথবা কি 26 এপ্রিল। শেক্সপিয়ার যখন যে সময় জন্মগ্রহণ করে ওই সময় হচ্ছে আপনাদের ব্যাপটিজম চলে। ব্যাপটিজম মানে খ্রিস্টানদের একটা অদল বদল একটা কাহিনী ঘটে। ব্যাপটিজম অনুসারে যার যত তারিখে জন্ম হয়, যেদিন জন্ম হয় তার 3 দিন পর থেকে জন্ম তারিখ কাউন্ট করা হয়। মৃত্যুটা হইলেও তার 3 দিন পর থেকে কাউন্ট করা হয়। আপনার জন্ম যদি 1 তারিখ হয় তাহলে 3 দিন পর মানে কি 4 তারিখ কাউন্ট করা হবে। তার মানে কি 23 এপ্রিল হচ্ছে তার অরিজিনাল জন্ম তারিখ, ব্যাপটিজম অনুযায়ী কত 26 এপ্রিল। এখন কোশ্চেন হইতে পারে যে তার জন্ম তারিখে পরীক্ষা যদি আসে, অপশনে 23 এপ্রিল আসলো, 26 এপ্রিল আসলো, তাহলে কোনটা দিবেন? 100% 23 এপ্রিল। 23 যদি না থাকে তাহলে কি যাবে? হ্যাঁ, তাহলে এখানে পাশে কি লিখবেন? 3 স্টার দেন, হ্যাঁ, 23 এপ্রিলের পাশে। বুঝতে পারছি? ওকে, তারপর লেখেন, হি বিলংস টু 16th century and the Elizabethan and the Elizabethan period। ঠিক আছে, উনি হচ্ছে 16th সেঞ্চুরি লোক এবং কোন কার আমলের? এলিজাবেথ, রানী এলিজাবেথের আমলে। এই জন্য বলা হয়েছে কি এলিজাবেথান পিরিয়ড। ঠিক আছে, ওকে। ঠিক আছে, হি বিলংস টু 16th century and the কি এলিজাবেথান পিরিয়ড। তার মানে এখান থেকে কোশ্চেন হয়েছে, একজন লিখছে যে স্পেসিফিক কোশ্চেন কিভাবে আসে। এখন দেখলে বোঝা যায় না যে সে কোন সেঞ্চুরির লোক ভাই? 16th century। আর কোন যুগের মানুষ? এলিজাবেথান পিরিয়ড। বুঝাই তো যাচ্ছে, তাই না? কোশ্চেন গুলো এই যে বিলংস মানে বিলংস দিয়ে কোশ্চেনটা থাকবে, যেভাবে থাকবে ওইভাবে লিখে দিচ্ছে আপনাদের। তারপর লেখেন, হি ওয়াজ ফেমাস for his place। এটার পাশে লেখেন m.i লেখেন। ঠিক আছে, তাহলে এখানে কি লেখা আছে? হি ওয়াজ ফেমাস ফর হিজ প্লে। সে কিসের জন্য বিখ্যাত? তার নাটকের জন্য বিখ্যাত। এটা কয়েক লক্ষবার পরীক্ষায় আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষায়, নবম থেকে একদম 20তম গ্রেড পর্যন্ত। বুঝতে পারছেন? এর জন্য এটা পাশে হচ্ছে m.i, মারাত্মক ইম্পর্টেন্ট। m.i মানে কি? মারাত্মক, যেটা বারবার রিপিট হয় ভাই, ওটার পাশে আমি এটা লিখে দিই m.i। ঠিক আছে, মারাত্মক ইম্পর্টেন্ট। তারপরে দেখেন এই নাম ইয়েটা প্লেস আছে না, এই শব্দটাও থাকতে পারে, এটা দিয়ে আসছে। আর নতুন যদি কোনো শব্দ থাকে তাহলে কি থাকবে? ড্রামা। এই তো, এটা তো বুঝাই যাচ্ছে। হ্যাঁ, নোবেল টোবেল এগুলো হবে না। ওকে, m.i কি স্যার? এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট। m.i মারাত্মক ইম্পর্টেন্ট। ঠিক আছে, হি ওয়াজ ফেমাস ফর হিজ প্লেস। তারপর লেখেন, হি ইজ দা সবাইকে যারা নতুন আসলেন, প্রায় 400 ওভার হয়ে গেছেন এখানে অনলাইনে, যারা নতুন আসছেন তাদের একটা কথা বলি, একটু আজকে ক্লাসটা লেখাটা বেশি হাত চালু করি আমরা। হ্যাঁ, এই লিখতে লিখতে বুঝাই ফেলবো সবকিছু। হি ইজ দ্য ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড। উনি হচ্ছে ইংল্যান্ডের কি জাতীয় কবি। ঠিক আছে, ইংল্যান্ডের জাতীয় কবি।
থার্ড ব্র্যাকেট দিয়ে লেখেন লেখেন he was famous for his plays হ্যাঁ দেখেন এখানে একটা লাইন লিখছে ভাই হি ইজ দ্য ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড এর বাংলাটা কি উনি হচ্ছে ইংল্যান্ডের জাতীয় কবি এখন পরীক্ষা যদি আসে এই ফার্স্ট শব্দটা যদি থাকে প্রথম জাতীয় কবি কাকে বলা হয় ইংল্যান্ডের এটা হচ্ছে জিওফ্রে চসার এটা কে জিওফ্রে চসার এখন কোশ্চেন যদি আসে হু ইজ কনসিডার্ড ন্যাশনাল পোয়েট ইন ইংল্যান্ড অপশনে চসারও আছে অপশনে শেক্সপিয়ারও আছে তখন অবশ্যই শেক্সপিয়ার দিবেন আর ফার্স্ট শব্দটা যদি থাকে তখন দিবেন হচ্ছে শেক্সপিয়ার অপশনে থাকলে অ্যান্সার দিবেন না তখন আসবে কে চসার বুঝতে পারছি হ্যাঁ ফার্স্ট থাকলে আর যদি ফার্স্ট না থাকে দুইজনই যদি থাকে তাহলে আমাদের বড় ভাই কে শেক্সপিয়ার কারণ এগুলো সবসময় রানিংটা দিতে হয় কাকে দিতে হয় রানিং এই বিদ্রোহী কবি কাকে বলা হয় প্রথম বিদ্রোহী কবি কে মাইকেল মধুসূদন দেখেন যখন বিদ্রোহী বলছি চোখ বন্ধ করা কোন টেনশন ছাড়া কি বলছেন কাজী নজরুল ইসলাম এগুলো রানিংটা বলতে হয় আর প্রথম উল্লেখ করলে আসবে মধুসূদন মিয়া আসবে ঠিক আছে তারপর দেখেন দেখেন he wrote 37 plays 154 sonnets হ্যাঁ তারপর হচ্ছে 3 narrative poems ঠিক আছে he wrote 37 plays 154 sonnets 3 narrative poems 2 epitaphs ঠিক আছে he composed much of his play in a poetry form named আমি সব বলতেছি হ্যাঁ আমি প্রত্যেকটা লাইন ব্যাখ্যা সব বলবো আপাতত মানে আমার এক পেজ শেষ হবে এক পেজ করে বলছি হ্যাঁ যাতে দুইটা তালে তালে হয়ে যায় iambic pentameter his plays have 5 acts he used climax from third acts first play Henry the Sixth last play or swan song last play or song tempest লেখা শেষ করে জানা
খাতায় মার্জিন নাই, এটা রেডিমেড মার্জিন। লিটারেচার জন্য আমরা একটা খাতা ব্যবহার করব, 30 টাকা দিয়ে একটা খাতা কিনবো, ঠিক আছে? ওইখানে সব ক্লাসগুলো একসাথে থাকবে। এই খাতাটা রিভিশন দিবেন, প্রিভিয়াস কোশ্চেন গুলো রিভিশন দিবেন, যাতে দেখার জন্য কোশ্চেন প্যাটার্নটা কিভাবে আসে অপশন সহ, ঠিক আছে? এর বাইরে থেকে আলাদার মতো কিচ্ছু করতে হবে না। 2-3টা পিরিয়ড থাকে, একটু লম্বা পিরিয়ড, মানে লম্বা ক্লাস থাকে, আর বাকিগুলো সব ছোট ছোট। আর লেখা বুঝতে সমস্যা হলে জানায় না। ঠিক আছে স্যার, আলাদাভাবে নোট করবো। ওকে স্যার, আমরা কিভাবে পাবো? আপনারা আপনারা এখানে কিভাবে পাবেন? কিসে ক্লাস করতেছেন? এখানেই পাবেন। সিরিয়ালে সিরিয়ালে ক্লাসগুলি চলবে, এগুলি করে নেবেন। ডান, সবার শেষ হলে জানাবেন। ডান ডান, থ্যাংক ইউ সো মাচ। ক্লাস কতক্ষণ হয়েছে? শুরু হয়েছে 10-15 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, তার রেকর্ডিং ভিডিও তো এখানে থাকবে। হ্যাঁ, ভায়োলেন্ট স্টর্ম কোথায় লিখবেন? ভায়োলেন্ট স্টর্ম লিখবেন হচ্ছে আপনার ইয়াতে, এই এটার নাম কি, টেম্পেস্টের নিচে, টেম্পেস্টের নিচে লিখবেন। এই যে আরো চিহ্ন দিয়ে দিছে। হ্যাঁ, আর আমরা কিভাবে, আপনারা তো আপনাদের এখন কি আপনারা জুমে ক্লাস করতেছেন না? তো জুমের এখানে আপনাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে, তো প্রাইভেট গ্রুপে আপনারা পাবেন। আচ্ছা, ও খাতা কই পাবেন? 30 টাকা দামের খাতা, ওই যে ইয়াতে কি লাইব্রেরিও না, ব্যানে ব্যানে বিক্রি করে না, ওই যে ইয়া কোম্পানির খাতা, বিজলি কোম্পানি না কি কোম্পানির, 3টা খাতা 100 টাকা, ওগুলো একটা কিনবেন, 30 টাকা করে দাম নিবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, এখান থেকে শুরু করে আগের পর্যন্ত তো শেষ। দেখেন, উনি হচ্ছে জীবনে কয়টা নাটক লিখছে? 37টা নাটক লিখছে। অনেক বই দেখবেন 38টা নাটক, এগুলি লিখবেন না, যেটা লিখে দিয়েছি এটাই লিখবেন, ঠিক আছে? 37টা নাটক। তারপর হচ্ছে 154টা সনেট লিখছে। বাংলাদেশে হচ্ছে সংবিধান অনুচ্ছেদ 153টা, আর উনি সনেট লিখছে কয়টা? 154টা। 154টা সনেটের মধ্যে 1 থেকে 126 পর্যন্ত লিখছে উনার বন্ধুকে নিয়ে, ঠিক আছে? 1 থেকে 126 পর্যন্ত লিখছে কে? উনার বন্ধুকে নিয়ে। আর 127 থেকে 154 পর্যন্ত লিখছে একজন ডার্ক লেডিকে নিয়ে। এটা কে জানো? তার ওয়াইফ এনি হেথওয়ে। বুঝতে পারছি? বউরে নিয়ে ওই যে কালো সৌন্দর্যের আলো যে ব্যাপারগুলি আছে, এরকম উপাধি নেচারের সাথে এই সাথে উপাধিগুলি সেই দিচ্ছে তার বউকে নিয়ে। বুঝতে পারছেন? আর কি ওই যে কৃষ্ণ কালো আমি তারে বলি, এটা বলে না, যেমন অনেক কালোর মধ্যে কিন্তু মিষ্টি একটা জিনিস সুবাস ছড়ায় থাকে। উনি এগুলি নিয়ে কথা বলছে। আর উনি ওনার বন্ধুকে নিয়ে এখন বলতে পারছে, বউরে নিয়ে উপাধি বলছে, বন্ধুরে নিয়ে কেন লিখছে? যে তার এরকম একটা বন্ধু ছিল, বন্ধুটা অনেক কিউট ছিল, তখন সেরকম বলতেছে তার বন্ধুকে যে, বন্ধু আমি চাই তুমি যে পরিমাণ সুন্দর, তোমার এই সৌন্দর্য পুরো বিশ্বে যাতে ছড়ায় পড়ে, আমি এরকম তোমাকে দেখতে চাই। তখন বন্ধু বলতেছে, বন্ধু আমার সৌন্দর্য কিভাবে ছড়ায় যাবে, আমি এটা কিভাবে ছড়াই দিতে পারবো? তো বন্ধু তোমার উচিত এটা বিয়ে করা, বিয়ে করলে তোমার ব্যাটারি হবে, সেই ব্যাটারি কার মতো হবে? তোমার সৌন্দর্যটাই তো পাবে, বাপের মতো হয় না পোলা পায়। হ্যাঁ, তাহলে তোমার সৌন্দর্য পাবে, তার মানে কি ওই ব্যাটারিটা এখন ছড়াই দিল তোমার সৌন্দর্য। তো ওই ব্যাটারি থেকে যখন আবার বিয়ে শাদী করবে, ব্যাটারি থেকে আবার পেন্সিল ব্যাটারি আসবে তোমার, ওই সৌন্দর্যটা কি ছড়ায় যাবে। আছে না অনেকে পাকিস্তানের বংশভূত বা বিদেশি বংশভূত ছেলে পেলে বিয়ে শাদী করে না, এক দেশ এক দেশ, একটার পর একটা পোলাপান আসতেছে না? আমার পরিচিত একজন মামা আছেন, উনি থাকেন ঢাকায়, কোরিয়া গেছে কাজে, ওইখানে একটা ব্যাংকের কোরিয়ানকে বিয়ে করে গেছে, 2টা বাচ্চা হয়েছে, 2টাই হচ্ছে কোরিয়ানের মতো চেহারা। এরা যে বিয়ে করে যে নতুন একজন বাচ্চা হচ্ছে কোরিয়ানের, মানে মেয়ের বেবি হয়েছে, মেয়ের চেহারা পুরো কোরিয়ান মায়ের মতো হয়েছে। এই যে ওনার ওই মেয়ের আবার হচ্ছে কি আমাকে ওই ভাইয়া ভাইয়া বলে ডাকে, হের আবার বাচ্চা হয়েছে, বাচ্চাটা দেখি কোরিয়ান চেহারা। তার মানে কি ছড়াচ্ছে না? এই বলছে ছড়ানোর কথা। তারপর হচ্ছে সে কি হচ্ছে 3টা ন্যারেটিভ পোয়েম লেখছে। ন্যারেটিভ পোয়েম মানে বর্ণনামূলক কবিতা, ঠিক আছে? বর্ণনামূলক কবিতা মানে একদম ডিটেলসে লেখা। আর 2টা এপিটাপ লেখছে। এপিটাপ মানে হচ্ছে কারোর মৃত্যুতে, আপনজনের কোনো মৃত্যুতে যখন একটু বেশি শোক নিয়ে কোনো কথাবার্তা লেখে, এটা হচ্ছে কি এপিটাপ। এই হচ্ছে তার 2টা এপিটাপ, ঠিক আছে?
এটা এখনো পর্যন্ত বিসিএস এ আসে না, এটা একটু খেয়াল রাখবেন, বা অন্য চাকরি পরীক্ষা আসেন, এগুলো নতুন কোশ্চেন। তারপর দেখেন 37তম বিসিএস এর কোশ্চেন, হি কম্পোজড মাচ অফ হিজ প্লেস ইন আ পোয়েট্রি ফর্ম। কতটুকু ট্যালেন্টেড দেখেন, নাটক লিখছে, প্রত্যেকটা নাটকের মধ্যে সে আবার কবিতার ফর্মে ঢুকাই দিত, এবং এই কবিতা ছিল কি 5 চরণ বিশিষ্ট ছন্দময় কবিতা। কি বলছে বলেন, মানে যতগুলি নাটক লিখছে প্রত্যেকটা নাটকের মধ্যে কবিতা ঢুকাইছে, এবং কবিতা লেখা মানে কি 5 চরণ বিশিষ্ট ছন্দময় কবিতা। ওটাকে ইংলিশে বলে আয়াম্বিক পেন্টামিটার। ওটাকে ইংলিশে কি বলে, আয়াম্বিক পেন্টামিটার। 36তম বিসিএস এর কোশ্চেন। 37তম বিসিএস এর কোশ্চেন আবার কি, কোনটা দেখেন, এখন সে এই যে অ্যাক্ট মানে কি, অ্যাক্ট মানে হচ্ছে অঙ্ক, অ্যাক্ট মানে কি অঙ্ক। এটা কিসের অঙ্ক, ওই যে গণিত অঙ্ক না। এক একটা নাটকে থাকে প্রথম অঙ্কে প্রথম দৃশ্য, দ্বিতীয় দৃশ্য, তৃতীয় দৃশ্য, দ্বিতীয় অঙ্কে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এরকম করে সে যতগুলি নাটক লিখছে কয়টা করে অঙ্ক ব্যবহার করছে, 5টা। ঠিক আছে, যে সকল নাটকে সে ক্লাইম্যাক্স ব্যবহার করছে, ক্লাইম্যাক্স জিনিসটা কি, ক্লাইম্যাক্স জিনিসটা কি, কোন ঘটনার বৃদ্ধি শেষ হয়ে পতন শুরু হবে। ইট হ্যাপেন্স এট দ্য হাইট অফ এ প্লট। এটা কোথায় ঘটে, মানে একটা ওই যে টুইস্ট যে কাহিনীগুলি আছে, এটা হচ্ছে ক্লাইম্যাক্স। যে সকল নাটকে সে ক্লাইম্যাক্স ব্যবহার করছে, ওই সকল নাটকে কত নাম্বার এক থেকে ব্যবহার করছে, মানে সব নাটকে ক্লাইম্যাক্স ব্যবহার করা নেই, যে সকল নাটকের ক্লাইম্যাক্স ব্যবহার করছে ওটা সবসময় কত নাম্বার এক থেকে, 3 নাম্বার এক থেকে। ফাটাফাটি ইম্পর্টেন্ট একটা জিনিস। ঠিক আছে, এটার পাশে লেখেন হচ্ছে এফ ডট এফ ডট আই, ফাটাফাটি ইম্পর্টেন্ট লেখেন, এফ ডট এফ ডট আই, ফাটাফাটি ইম্পর্টেন্ট আর কি। তারপর এখানে দেখেন ওনার যে নাটকগুলি 37টা নাটকের হচ্ছে, প্রথম নাটক কে, হেনরি দ্য সিক্স, রাজা ষষ্ঠ হেনরি। এটা কি, রাজা ষষ্ঠ হেনরি। ঠিক আছে, লাস্ট প্লে, লাস্ট প্লে আরেকটা নাম হচ্ছে সোয়ান সং। আমি যদি বলি আজকে আপনাদের সাথে আমার কি সোয়ান সং, তার মানে কি লাস্ট ক্লাস, পরীক্ষা এটা আছে। সোয়ান সং শব্দের অর্থ কি, লাস্ট প্লে থাকতে পারে, অথবা কি লাস্ট ওয়ার্ডস, হ্যাঁ ফ্রেজ, লাস্ট ওয়ার্ডস থাকতে পারে, মানে শেষ কাজ। ঠিক আছে, এটার নাম কি, টেম্পেস্ট, দা টেম্পেস্ট পুরো নাম। এখানে হচ্ছে দুইজন ক্যারেক্টার আছে, একটা হচ্ছে প্রসপেরো আর একটা কি মিরান্ডা। ফাটাফাটি ইম্পর্টেন্ট দুইটা ক্যারেক্টার। ঠিক আছে, এই দুইটা পাশে লেখেন, এই দুইটা ক্যারেক্টারের পাশে লেখেন এফ ডট আই, ফাটাফাটি ইম্পর্টেন্ট। প্রসপেরো এবং মিরান্ডা কোন নাটকের ক্যারেক্টার, টেম্পেস্ট। এখন যদি কখনো বেসিক কোশ্চেন আসে গ্রামারের মধ্যে, টেম্পেস্ট শব্দের অর্থ কি, ভায়োলেন্ট স্টর্ম, প্রচন্ড ঝড়, প্রচন্ড ঝড়। এটা হচ্ছে বেসিক ইনফরমেশন। ঠিক আছে, আর কি এটা। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে তার লংগেস্ট প্লে। লংগেস্ট প্লে মানে কি, দীর্ঘতম নাটক, হ্যামলেট, নাম শুনছি না। এই হ্যামলেটের পাশে লেখেন স্মল ভিলেজ, হ্যামলেটের পাশে লেখেন স্মল ভিলেজ। এই সবাই হ্যামলেটের পাশে লেখেন স্মল ভিলেজ। হ্যাঁ, হ্যামলেটের পাশে লেখেন স্মল ভিলেজ, মানে কি ছোট্ট গ্রাম। হ্যামলেট হচ্ছে একজন ক্যারেক্টারের নাম লিটারেচারের, আর গ্রামারে হচ্ছে হ্যামলেট শব্দের অর্থ কি, ছোট ছোট গ্রামগুলিকে ইংরেজি গ্রামারে বা ইংলিশে আমরা কি বলি, হ্যামলেট। বুঝতে পারছে। তারপর তার শর্টেস্ট প্লে, শর্টেস্ট প্লে হচ্ছে তার ক্ষুদ্রতম নাটক, নাম কি, ছোট নাটক, কমেডি অফ এরর্স। এই নাটকের অনুকরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আবার কোন নাটক লেখেন, ভ্রান্তি বিলাস। কয়েক হাজার বার এই লাইনটা আসছে। ঠিক আছে, এটার পাশে কি লেখা যায়, এম ডট আই, মারাত্মক ইম্পর্টেন্ট লেখেন। কমেডি অফ এরর্স, এটা কমেডি নাটক। এটা দেখে হচ্ছে ভ্রান্তি বিলাস নাটকটা লেখা হয়েছে। এরপরে লেখেন ওনার টাইটেল, উপাধি। হ্যাঁ, ওনার উপাধিগুলি লেখেন, ফাদার অফ ইংলিশ লিটারেচার, অথবা প্লে রাইট অথবা ড্রামা। তারপরে তাকে বলা হয় বার্ড অফ অ্যাভন, তাকে বলা হয় কিং উইদাউট ক্রাউন, কিং উইদাউট ক্রাউন। তাকে বলা হয় পয়েট অফ হিউম্যান নেচার। ঠিক আছে, তাকে বলা হয় ডেজলিং সান, ডেজলিং সান। তাকে বলা হয় সোয়ান অফ অ্যাভন। তাকে বলা হয়
তাকে বলা হয় সুপারস্টার, সুপারস্টার ইন ইংলিশ লিটারেচার। লেখেন। লেখা বোঝা যায় না স্যার, স্যার ওঠানো হয় নাই তো, কতক্ষণ তো দেখলাম। কতটুকু উঠেছেন দেখেন, লেখেন। এত পড়া চাকরি পেতে হলে ভাই কষ্ট করতে হবে, আর ট্রেনিংটা সবসময় শক্ত রাখতে হয়। হ্যাঁ, এত পড়া কিভাবে করবো আসলে কিছু বলার নেই, বুঝতে পারছেন? একটু পড়তে হবে ভাই। কম্পিটিশন বুঝেন, যা দেখেন 20তম গ্রেডের কি কম্পিটিশন হয়, 16তম গ্রেডের কি কম্পিটিশন হয়, বুঝছেন? এই যে এনটিএসসি এর কথা যে বলেন আপনারা, বা প্রাইমারির কথা যে আপনারা বলেন, এনটিএসসি তো অনেক অ্যাপ্লাই করে, জানেনই তো। 12 লক্ষ পোলাপান পরীক্ষা দেয় স্কুল কলেজ মিলিয়ে, বা শুধু স্কুলে দেয় 12 লক্ষ, কলেজে দেয় এক্সট্রা আবার 8-10 লক্ষ। 12 লক্ষের মধ্যে প্রিলিটিকে কতজন? 68,000, 70,000। তার মানে 1 লক্ষ পোলাপান কি আপনার 9 লক্ষ পোলাপান, 10 লক্ষ পোলাপান কি 40 পায় না? সবাই তো বলে 40-এ পাস, এগুলো হচ্ছে একটা বোকাস জিনিস। 40-এ কোনো সময় পাস হয় না। 10 লক্ষ পোলাপান 40 পায় না। বিসিএস এর প্রিপারেশন সারা পরীক্ষা দিলেও তো 75-80টা হয়ে যায় 200-এর মধ্যে। ওটাতে যদি আপনি 100-তে কনভার্ট করেন, তাও তো আপনার কত আসে? 40% মার্ক চলে আসে, আসে না? 80-85 পেলে 40% মার্ক আসে না? তার মানে কি এগুলো হচ্ছে না? আবার রিটেনে বাদ পড়তে 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 নেয় হচ্ছে 10,000, সরি 30,000। তারপর ওইখান থেকে আবার ভাইবা বলে কি ভাইবা কিছুই না, কিছুই না। ওই ভাইবা তো আবার কত আপনার হচ্ছে প্রায় 10,000, 15,000 বাদ দিয়ে নেয় 18,000, 17,000। বুঝতে পারছেন? কম্পিটিশন অনেক বাড়ছে ভাই, সামনে যতদিন আসবে আপনাকে পরিশ্রম করেই পড়তে হবে। এখন আমি আপনাকে শর্টকাট পড়া চলে যেতে পারি, আমার লাভ, কষ্টটা আমার কম হইলো, আমি আমার পেমেন্ট নিয়ে চলে যাব। মানে এগুলো তো আপনারা বুঝেনি সব, এটা তো লুকোচুরির কিছু নেই, তাই না? আপনারাও বুঝেন। হ্যাঁ, তাহলে এতে আলটিমেটলি কি আমার এই জিনিসটা হালাল হলো, পেমেন্টটা? বুঝতে পারছেন? আমার লাভ কখন জানেন? আপনারা টিকলে কোথাও, না টিকলে আমার লাভ নেই। টিকলে আমি ওই যে বলতে পারবো যে আমার স্টুডেন্ট দেখ কেমনে চান্স পেয়েছে, তোরও চান্স পাইতে হইব। আমরা তো এইভাবেই বলি, টিকলে আমাদের বুকটা ভরে যায়। ভাই একটু কষ্ট করেন, এত পড়া কিভাবে করবো এগুলি ইয়া করেন না। হ্যাঁ, এগুলি বলেন না বাচ্চাদের মতো। হ্যাঁ, এটা তো আমরা 5-6-এ বলতাম, 3-4-এ এই আম্মু এত পড়া কবে পড়বো। আচ্ছা, যেখানে লেখা বাদ এটা ইয়া করে, একটু কষ্ট করেন ভাই, কষ্টের পর কষ্টের রেজাল্ট ইয়াই হয়, ভালোই হয়। বিসিএস এ 2বার রিটেন দেওয়া, ভাইবা দেওয়া, এরাও এনটিএসসি এর পরীক্ষা দেয়, প্রাইমারি পরীক্ষা দেয়, জানেন? আপনারা তো এক জায়গায় থাকেন, আমরা তো ঘুরে ঘুরে ক্লাস নেই, আমরা তো দেখি কোন জায়গায় কি অবস্থা। আপনাদের কম্পিটিশন কাদের সাথে? প্রত্যেকটি স্টুডেন্ট ব্যাংকের এডির ভাইবা দেয়, এই ব্যাংকেরও আবার প্রাইমারি ভাইবা দেয়। বুঝতেছেন আপনি? একটু কষ্ট করেন ভাই। স্যার প্রশ্নটা আউট হওয়া, ওইদিকে তাকায়েন না, প্রশ্ন আউট হওয়া বন্ধ হয় না এখন। হ্যাঁ, ওই দিকে তাকায়েন না, সবই ঠিক হয়ে যাবে। পাইলে তো কেন যায়। আর সুপারস্টার অর্থ কি? এই সুপারস্টার মানে কি? হ্যাঁ, সুপারস্টার সাকিব খান নাম শুনছেন না? ওই সুপারস্টার। আর পিডিএফ দিবেন কি? ক্লাসের রেকর্ডিং তো দিয়েই দিবে, এটা দেখে আবার করে নিন। হ্যাঁ, ঠিক হয়ে যাবে ভাই। আচ্ছা দেখেন, তাহলে তার টাইটেল বানানটা দেখছেন? কি কি বলা? টাইটেল বানান কি লেখা? টিআই, কয়টা টি? টিআই এর পর কয়টা টি? একটা। এটা মাথায় রাখেন, পরীক্ষায় এটা টাইটেল বানান আসে, এইভাবে আসে টাইটেল। দেখেন সে আর একই রকম লাগে, বুঝতে পারছেন? এটি দেওয়া যাবে না, কবিরা গুণা। ঠিক আছে, দেখেন টাইটেল, তার উপাধি হচ্ছে ফাদার অফ ইংলিশ লিটারেচার, সাহিত্যের জনক। তাকে বলা হয় ফাদার অফ ইংলিশ প্লে রাইট, নাট্যকার। তাকে বলা হয় কি? প্লে রাইট মানে হচ্ছে নাট্যকার, ড্রামা মানে হচ্ছে নাটক, নাটকের জনক। প্লে এবং ড্রামার মধ্যে পার্থক্যটা কি? দুটাই নাটক। প্লে হচ্ছে মঞ্চে উপস্থাপন করা হয়, আর নাটকটা খালি কাগজে লেখা হয়, মঞ্চে উপস্থাপন করা হয় না। বুঝতে পারছি? এই আর কি। তার কিছু নাটক মঞ্চে উপস্থাপন করা হয়েছে, আবার কিছু নাটক খালি কাগজে কলমে লেখা হয়েছে। এই জন্য প্লেও বলা হয়, আবার কি বলা হয়? ড্রামাও। তার জন্মস্থান হচ্ছে ইংল্যান্ডের স্ট্রেটফোর্ড অ্যাভন নামের একটা নদীর তীরে। কোন নদীতে? এই অ্যাভন নদী। এখন পরীক্ষায় আসে তার জন্ম কোথায়? অপশন এ ইংল্যান্ড, অপশন বি অ্যাভন। কোনটা দিবেন? অনলাইন, বুঝতে পারছে? পরীক্ষা এখন আসতে পারে।
স্যার হাজারা কমেন্টের জন্য কে কমেন্ট করেন না, যতটুকু দরকার এখানে ইয়া করেন। হ্যাঁ, আমি প্রশ্ন করলে উত্তরগুলি দিন, ঠিক আছে? আর লেখা বুঝতে না পারলে এটা জানায়েন যে স্যার লেখা বুঝতে পারেন, একটু বড় করে লেখেন। আর যথেষ্ট বড় করেই মনে লিখছি না আর কি। এখন দেখেন এখানে অ্যাবন হচ্ছে একটা নদীর নাম। এই অ্যাবন নদীর তীরে হচ্ছে আমাদের বড় ভাইয়ের জন্ম, তাই তার উপাধি ওই হিসাবে দেওয়া হয় বার্ড অফ অ্যাবন। এই বার্ড মানে হচ্ছে চারণ কবি। এই বার্ড মানে কি? চারণ কবি। বার্ড মানে হচ্ছে চারণ কবি, ঠিক আছে? অ্যাবনের চারণ কবি। এখন যদি পরীক্ষা আসে এই অ্যাবন কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। শেক্সপিয়ার কোথায় জন্মগ্রহণ করে? অপশন এ ইংল্যান্ড, অপশন বি অ্যাবন। দুইটাই যদি থাকে তাহলে আমরা অ্যাবনটা দিব। মানে স্পেসিফিক যে জায়গা থেকে বাইর হইছে, কোন জায়গা থেকে বের হইছে, অ্যাবন, তাহলে ওই অ্যাবনটাই দিব। অ্যাবন না থাকলে ইংল্যান্ড, ইংল্যান্ড না থাকলে কোনোটিই নয়, শেষ। বুঝতে পারছেন? তারপর দেখেন তাকে বলা কিং উইদাউট ক্রাউন, মানে কি? মুকুটবিহীন সম্রাট। মুকুটবিহীন সম্রাট বুঝেন? সম্রাট মানে কি? মাথায় মুকুট থাকবে, মুকুট দরকার নেই, এমনি কিং। বুঝতে পারছেন? পয়েট অফ হিউম্যান নেচার, মানব প্রকৃতির কবি। তাকে উপাধি দেয় হচ্ছে ওই ডিকশনারি জনককে, স্যামুয়েল জনসন না? এই স্যামুয়েল জনসন তাকে এই উপাধি দেয়, পয়েট অফ হিউম্যান নেচার। এখন পরীক্ষায় এই হিউম্যান শব্দটা যদি না থাকে, শুধু যদি বলে পয়েট অফ নেচার, কাকে বলা হয়? তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। বুঝতে পারছেন? এখানে লিখে দিলাম, হ্যাঁ, নোট হিসেবে এখানে লিখে দিলাম। যদি পরীক্ষা আসে পয়েট অফ নেচার কাকে বলা হয়, পয়েট অফ নেচার কাকে বলা হয়, ঠিক আছে? তাহলে এখানে আসবে হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, ঠিক আছে? ক্লাস 8 ধরে আমার নেট প্রবলেম মনে হয়। আরো বড় বড় করে লিখবো? আচ্ছা, লিখবো না। আপনি মোবাইলটা একটু ইয়া করেন, ব্যাখ্যা করে দেখেন। হ্যাঁ, ঠিক আছে, মোবাইলটা একটু ব্যাখ্যা করে দেখেন। ওকে, আচ্ছা, একটু ধৈর্য ধরে থাকেন, দেখেন অনেক কিছু আছে। পয়েট অফ নেচার মানে কি? পয়েট অফ নেচার বলা হয় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে। এখন যদি নেচারের আগে যদি হিউম্যান শব্দটা থাকে, তখন আসবে কি? আমাদের বড় ভাই শেক্সপিয়ারের নাম। বুঝতে পারছি? এই উপাধিটা দেয় হচ্ছে স্যামুয়েল জনসন, যে ডিকশনারির প্রতিষ্ঠাতা। ডেজলিং সান মানে আলোকিত সূর্য। এই উপাধিটা দেয় হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ডের একজন প্রধান কবি আছে, নাম হচ্ছে লর্ড আলফ্রেড টেডিসন। উনি যখন লেখালেখি করেন তখন দেখি কি যে অতীতের রাইটারদের লেখালেখি পড়তে থাকে, পড়ার পর শেক্সপিয়ারের লেখা দেখে সে আশ্চর্য হয়ে যায় এবং বোকা হয়ে যায় যে এই 1564 সালে যে লোকের জন্ম, 1599 সাল থেকে যে লোক লেখালেখি শুরু করে, সে এত কিছু কিভাবে লিখতে পারছে, এত কিছু ব্রেন মাথায় কিভাবে কাজ করছে। আজকে ও যদি এত কিছু ধ্যান ধারণা করে না লিখতো, উনার পড়া না পড়ে তো আমি এত কিছু লিখতে পারতাম না। তার মানে উনি আমাদের লেখাপড়া কি এটা আলো জুগিয়েছে। এই কারণে তার উপাধি দেওয়া হয় কি? ডেজলিং সান। আর সোয়ান অফ অ্যাবন, শেক্সপিয়ারের আরেকজন বেস্ট ফ্রেন্ড ছিল, নাম হচ্ছে বেন জনসন। সেই বেন জনসন শেক্সপিয়ারকে উপাধি দেয়। কি উপাধি দেয়? সোয়ান অফ অ্যাবন। অ্যাবনের কি বন্ধুরা নাম দিছে? অ্যাবনের হাঁস, রাজহাঁস। আর আপনি আপনার বন্ধুদের কি নাম দেন? না বলি, হ্যাঁ, তো বুঝেন, বন্ধুরা ভালোবাসে, ওনারা কি নাম দেয়? আমিও তো, আমার এক বন্ধু নাম হচ্ছে খন্দকার পলাশ, আমরা ডাকি অন্ধকার পলাশ। ছোট জন্মের পর থেকে যে আমরা তো ছোটবেলার বন্ধু, এখন ওই অন্ধকার খন্দকার নামটা বলছি না, এটা কষ্ট হয়ে গেছে মুখ দিয়ে। অন্ধকারটা আমাদের কাছে বেস্ট, বুঝছেন? তারপর তাকে বলে সুপারস্টার। এখন যদি জিজ্ঞাসা করেন স্যার সুপারস্টারের বাংলা কি, হ্যাঁ, এটা তো বাংলা আসলে বলার কিছু না। সুপারস্টার মানে কি? আপনি একজন ভালো স্টুডেন্ট, সুপারস্টার। হ্যাঁ, পুরো ওয়ার্ল্ড ওয়াইড আপনাকে চিনে, সর্বশ্রেষ্ঠ যেটাকে বলা হয় ইংলিশ লিটারেচারে সর্বশ্রেষ্ঠ একজন রাইটার, ঠিক আছে? আর কি উজ্জ্বল নক্ষত্র, হ্যাঁ, ঠিক আছে। তারপরে কোন টাইটেলটা লিখে দিছি না, দেখেন। হি started his writing from 1519। সে তার লেখালেখি কত সাল থেকে শুরু করে? 1590 সাল থেকে, ঠিক আছে। হি established globe theater in 1599। 1599 সালে ইংল্যান্ডের সাহিত্যে, মানে ইংল্যান্ডের ইতিহাসে ইংলিশ সাহিত্যে প্রথম গ্লোব থিয়েটার, যেখানে নাটক উপস্থাপন করা হয়, এটা আমাদের বড় ভাই প্রতিষ্ঠিত করে। কত সালে? 1599 সালে, ঠিক আছে। আর হচ্ছে সে তার নাটক লেখালেখি শুরু করে 1590 সাল থেকে। হ্যাঁ,
আচ্ছা, এই ক্লাসের রেকর্ড গুলি থাকবে? রেকর্ড থাকবে ক্লাসের? হ্যাঁ, ক্লাসের রেকর্ড থাকবে অনলাইনে যারা আছে। হ্যাঁ, ঠিক আছে। তার পয়েন্ট অফ নেচার একটু দেখান। অনেক লম্বা ক্লাস, ঠিক আছে। এই পয়েন্ট অফ নেচার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। হ্যাঁ, লিখছেন? তারপর লেখেন। হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে আবার কানা ক্লাস না। হি এস্টাবলিশড গ্লোব থিয়েটার ইন 1519। আর ক্লাসের রেকর্ডিং থাকবে, টেনশন করেন না, জিজ্ঞাসা করলাম। তারপর লেখেন, তিনি ক্রিস্টোফার মার্লো এর দ্য জু অফ মাল্টা নাটকের অনুকরণে দ্য মার্চেন্ট অফ ভেনিস নাটকটি লিখেন। ঠিক আছে। ক্যারেক্টার শাইলক, অ্যান্টোনিও, বেজানিও, পোর্সিয়া। ঠিক আছে, দেখেন এই চারটা। ঠিক আছে, নিচে নামেছি একটু। হ্যাঁ মেহেদি ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মেহেদি ভাই, হ্যালো। না না, আমি মিরপুরে আছে, ক্লাস নিচ্ছে তো, ক্লাস শেষ করে আমি আপনার ইয়া করতেছে। হ্যাঁ, ফোন দিচ্ছে, এই 8:30টার দিকে ফোন দিচ্ছে আপনাকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 8:30টার দিকে আমি কথা বলতেছি। ওকে ভাই, আচ্ছা আচ্ছা ভাই। লেখা শেষ? তো 4 নাম্বারটা বোঝা যায় না, পোর্সিয়া, PORTIA। অনেক স্লো আপনারা। যাক, আমার সাথে আপনাদের প্রথম ক্লাস না, 2টা করেন, ফার্স্ট হয়ে যাবেন, বুঝছেন? আচ্ছা, একটু দেখেন তাহলে। এখানে একটা কথা লিখছে, তিনি ক্রিস্টোফার মার্লো। তিনি বলতে আমাদের বড় ভাইয়ের নাম বলতেছে। হ্যাঁ, তিনি ক্রিস্টোফার মার্লোর একটা নাটক লিখছে, দ্য জু অফ মাল্টা। এই জু অফ মাল্টা নাটকটা যখন মঞ্চে উপস্থাপন করা হয়, শেক্সপিয়ার দেখতে যায়। দেখার পর তার খুব ভাল লাগে, বুঝতে পারছেন? তখন সে চিন্তা করে কি ভাল লাগে, একটা নাটকে নায়ক থাকে না, নায়িকা থাকে না, ভিলেন থাকে না, নায়কেরও ভাল লাগে না, নায়িকারও ভাল লাগে না, ভাল লাগছে ভিলেন রে। এই ভিলেনের কথা চিন্তা করতে করতে 7 দিনের মাথায় সে লিখে ফেলে দ্য মার্চেন্ট অফ ভেনিস। এই ভিলেনটা ছিল একজন ইহুদি। ভিলেনটা কাজটা কি ছিল? মারাত্মক লেভেলে সুদ খাইতো। এত সুদ কাকে বলে, এই সুদের এটা দেখার পর তার মাথা নষ্ট হয়ে গেছে। তখন সে কি করছে, তার এই মার্চেন্ট অফ ভেনিস নাটকের মধ্যে এই ক্যারেক্টার গুলি সে ইউজ করছে। তার মধ্যে এখানে যে সুদখোর ইহুদি আছে, সুদখোর যে এটা কে, ইহুদি, যার ইংলিশে আমরা কি বলি, জু। হ্যাঁ, উচ্চারণ কিন্তু জিউ না। ঠিক আছে। এখন পরীক্ষা আসে, যেখানে একজন জুয়ের কথা বলে, সে তার নামটা কি, শাইলক।
ঠিক আছে, এই ছিল চরম আকারে সুৎখর বাজে মানুষ। এরপরে কে ছিল? অ্যান্টোনিও। অ্যান্টোনিও হচ্ছে নায়ক, বেজানিও হচ্ছে অ্যান্টোনিও বেস্ট ফ্রেন্ড, বেজানিওর ওয়াইফ হচ্ছে আবার পোর্শিয়া। বুঝতে পারছেন? মার্চেন্ট অফ ভেনিসের মধ্যে একটু কাহিনীটা শুনুন, ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, একটা শেয়ার করি। শাইলক হচ্ছে ভেনিস শহরের একজন মারাত্মক লেভেলের সুৎখর। ওই এলাকায় যদি কেউ কোনো কষ্টে থাকে, সবচেয়ে বেশি খুশি হয়, বিপদে পড়লেই বেশি খুশি হয় শাইলক, কারণ তার কাছে আসতে হবে, টাকা ধার নিতে হবে। টাইমলি যদি আপনি না দিতে পারেন, আপনার পাশে বদনা সহ নিয়ে যাবে, মানে আপনি কিচ্ছু করতে পারবেন না। মানে বুঝছেন কি পরিমাণ টেটন এরকম। অন দ্য আদার হ্যান্ড, অ্যান্টোনিও ছিল একজন লবণ ব্যবসায়ী। কি ব্যবসায়ী? উনি ছিল একজন লবণ ব্যবসায়ী। ঠিক আছে, লবণ ব্যবসায়ী। এলাকার মানুষের যদি কোনো সমস্যা থাকে, যদি অ্যান্টোনিওর কাছে আসে, অ্যান্টোনিও কি করে? তাকে টাকা পয়সা দেয় এবং বলে যদি সম্ভব হয় দিয়ে দাও, আর কেউ যদি নাও দিতে পারে তাকে আর কিছু বলেও না। তাই অ্যান্টোনিওকে সবাই, সাধারণ মানুষগুলি সবাই পছন্দ করে, যেহেতু উনি সবাইকে হেল্প করে আর ও হেল্প করে। তাই শাইলকের শত্রু হচ্ছে কে? অ্যান্টোনিও। অ্যান্টোনিও বেস্ট ফ্রেন্ড হচ্ছে বেজানিও। ঠিক আছে, বেজানিও কি করে? একটা সিজন ইনকাম করে আর বাকি 2টা সিজন বসে বসে খায়, পুরো ইয়া করে, খাওয়া দাওয়া করে, তাস টাস খেলে, এনজয় করে, বোতল টোতল খায়, খুব মজা করে। এটাই হচ্ছে তার এনজয়মেন্ট। কলজা টুকরা ফ্রেন্ড। এই চলাফেরা করতে করতে বেজানিও একজন পোর্শিয়া নামের একটা মেয়েকে খুব পছন্দ করে। পোর্শিয়া যেমন বুদ্ধিমতী, তেমন সুন্দরী, তেমনই হচ্ছে আপনার মানে মাল্টি ট্যালেন্টেড এক কথায়। এই বেজানিও একদিন কি করছে? অ্যান্টোনিওর কাছে আসছে। ঠিক আছে, বেজানিও একদিন কি করছে? অ্যান্টোনিওর কাছে আসছে, এসে বলতেছে, বন্ধু একটা খুশি আছে, একটা খুশির খবর আছে। কি? বন্ধু আমি তো একটা ওই মেয়েকে পছন্দ করে ফেলছে। সাথে সাথে এই কথা শুনে অ্যান্টোনিও বেজানিও বলতেছে, বন্ধু বাহুমে আজা, মানে কি জড়ায় ধর। বন্ধুরা জড়ায় ধরছে, জড়ায় ধরে বলতেছে, বন্ধু মেয়েটার আমি পটায় ফেলছি এবং মেয়েটার আমাকে বিয়ে ঠিক করে ফেলছে। দোষ, এত গুড নিউজ একসাথে কেমনে কি? আমি তো সহ্য করতে পারতেছি না। তখন বলতেছে, বন্ধু না আরেকটা নিউজ আছে। কি? দেখ, তুই তো জানাস 1 সিজন ইনকাম করে আর আমি 10 সিজন বসে বসে খাই, টাকা তো আমার শেষ হয়ে গেছে। এখন ওরা অনেক কষ্টে পটাইছে, আমি এখনই বিয়ে করব, আমার কথার কথা 3,000 টাকা দাও। এখন এই অ্যান্টোনিও বলতেছে, দোষ আমার কাছে এই মুহূর্তে টাকা নেই, আমার যত টাকা আছে আমি আমার ব্যবসার খাতে কি করলাম? ইনভেস্ট করে ফেলছি। আমার এই যে সমুদ্রে করা মালামাল আসতেছে, এটা বিক্রি করার পর যে টাকাটা আসবে আমি তোরে দিয়ে দিব, তুই টেনশন করিস না, একটু ওয়েট কর। তখন বেদনে বলতেছে কি, কবে তোর মাল আসবো, কবে তুই বিক্রি করবি, কবে তুই টাকা দিবি, কবে আমি বিয়ে করব? আমার তো বন্ধু সইতাছে না, আমার বন্ধু তো ব্যবস্থা করে দেয়, আর আমার বউ অনেক বড় লোক, আমি বিয়ে করে ওই দিনই আমি আবার তোরে কি টাকা পাঠাই দেবো। বুঝতে পারছেন? এখন অ্যান্টোনিও কি করবে চিন্তা না করে সে কি করছে, দেখে টাকার জন্য কার কাছে যেতে হবে? শাইলকের কাছে। যে শাইলকের কাছে গেছে, শাইলক করে দেখে একটা হাসি দিছে, শয়তানি হাসি আছে না, হাসি দিয়ে বলতেছে কি লাগবে তোর? পরে বলতেছে কি যে আমার এরকম 3,000 টাকা লাগবে, আমি 7 দিন পর দিয়ে দিব। তুই যদি না দিতে পারস, না দিতে পারলে আমি এটা জরিমানা দিব। না, জরিমানা না, জীবনে বহুত টাকা ইনকাম করছে, আমার সবকিছু আছে, আমার হচ্ছে তোর শরীর থেকে তুই আমার 1 ছটাক মাংস দিবি, এটাই হচ্ছে তোর সাথে আমার লেনদেন। এই কথা শোনার পর অ্যান্টোনিও তখন চিন্তা করলো যে টাকা তো না দেওয়ার প্রশ্নই উঠে না, বন্ধু তো আমার তো ব্যবসার জিনিস তো আসতেই আছে। ঠিক আছে, আমার তো 1 ছটাক আমার তো ওই শিপে করে মালামাল আসতেই আছে, তাই তো বিক্রি করে তো আমি 2-3 দিনের মধ্যে টাকা দিতেই পারবো, নাম্বার 1। নাম্বার 2, আবার বন্ধুও বলছে কি বিয়ে করার পরের দিনই, যেদিন বিয়ে করবো ওই দিন যাই আবার আমাকে টাকাটা পাঠাই দিবে। তার মানে কি একটা অপশন আছে 2টা টাকা পাওয়ার। এর জন্য বন্ধুর কথা চিন্তা করে ডানে বামে না থাকে সে কি করলো, বনসই দিল কাগজে, যে আমি যদি অন টাইমে না দিতে পারি তাহলে আমার শরীর থেকে 1 পাউন্ড মাংস নিয়ে নেওয়া হবে। এখন 7 দিন চলে গেছে, হঠাৎ করে এরকম মানে নিউজ আসলো যে তার যে শিপে করে যে মালামাল আসতেছে, 7 দিনের মধ্যে নিউজ আসলো প্রাকৃতিক দুর্যোগের কারণে শিপটা পুরা পানিতে ডুবে গেছে। যেহেতু সে লবণ ব্যবসায়ী, সল্ট মার্চেন্ট, হ্যাঁ, তাহলে কি লবণ কোথায় মিশে গেছে? পুরা পানিতে, একদম নিঃস্ব হয়ে গেছে। এদিকে টাকা দেওয়ার সময় হয়ে গেছে, দিতে পারে না, তাকে কোর্টে হাজির করছে। কোর্টে হাজির করে ওইখান থেকে তো বিচার সালিশে নিয়ে এই বিচারগুলি করা হয়। আর এইদিকে কোর্টে যাওয়ার আগে অ্যান্টোনিও বেজানোর চিঠি লিখছে, বন্ধু আমাকে এরকম কোর্টে নেওয়া হয়েছে, আমি টাইম মতো টাকাটা দিতে পারি নাই, তোর যদি সমস্যা না হয় বন্ধু তাহলে তুই আমাকে টাকাটা দেওয়ার সমস্যা হলে দেওয়া দরকার নাই, বাট আমি যদি মারা যাই তাই মৃত্যুর আগে একবার হলে তোর চেহারাটা দেখতে চাই, তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, একটু দেখবো। বাট এই চিঠিটা যখন পাঠায় বেজানিওর কাছে, সাথে সাথে বেজানিও কি করতেছে, বুঝলাম না।
আচ্ছা, তারপরে এখানে দেখেন খুব ডিস্টার্ব ভাই। তো মোটামুটি সবাই তো এখানে যারা আছে জব হোল্ডারের ছেলেপেলেই তো আছে। আচ্ছা শুনুন, আমরা ডানে বায়ে না তাকাই তাহলে, হ্যাঁ আমি একদম সিরিয়াস হয়ে গেছে। এখন যেটা হয়েছে আপনার ওই কি কোন লাইনে জানিয়েছিলাম, বিচারের যে কোর্টে নিয়ে গেল, বন্ধুরে চিঠি দিছে, বাট বন্ধু তো নতুন নতুন বিয়ে করছে বেজানিও, এই কারণে চিঠি পায় না, ও তো ওর মতো এনজয় করতেছে, চিঠিটা খেয়াল করে না। এখন এদিকে কোর্টে এরকম করে চুপ করে দাঁড়ায় আছে মাথা নিচু করে, আর ইয়া বলতেছে, ইয়া শাইলক হাসতেছে শয়তানটা। আর এদিকে বিচারক সবকিছু শুনলো, শোনার পর বিচারক বলতেছে ও তো আরো সময় চাচ্ছে, মানে শাইলক আরো সময় চাইছে 3 দিনের। তখন বলতেছে ও যেহেতু সময় চেয়েছে অতএব তোমার উচিত একটু সময় দেওয়া, মাংস নিয়ে নিলে তো মারাই যাবে। পরে বলতেছে আপনি যেহেতু বিচারক সময় চাইছেন, 3 দিনের বেশি আমি সময় দিতে পারবো না, এর মধ্যে টাকা না দিলে আমি যেটা বনসই করা ওটাই আমি কাজ করবো। আচ্ছা ঠিক আছে। ওই 3 দিনের মধ্যে আবার চিঠি লাগে বন্ধুরে এই অবস্থা, হয়তো এবার আমি আর পারতেছি না, কোথা থেকে ম্যানেজ করে হয়তো আমি মারা যাব, আমার তো টাকা দেওয়া দরকার নাই, কারণ তুই হয়তো সমস্যায় আসছ, আমি বুঝতে পারছি, নাহলে তো না দেওয়ার কথা না। আর একবার খালি তোর চেহারাটা দেখবো, যাতে তোর চেহারাটা দেখলে আমার ভালো লাগবে। এই চিঠিটা লিখছে, তারপরে বন্ধু কি পায় নাই। 3 দিন পর আবার বিচারের কার্যালয়ে দাঁড়াইছে, বুঝছেন। এই কাঠগড়ায় দাঁড়ানোর পর সাথে সাথে তাকে যখন দেখতেছে ওই সবাই বসা, শাইলক হাসতেছে, মজা নিতেছে, আর এদিকে হচ্ছে আপনার অ্যান্টোনিও মাথা নিচু করে আছে। আর এখন যে বিচারক অসুস্থ থাকে, আসতে দেরি হচ্ছে। ওই দিনই এরপর সকালবেলা হচ্ছে বেজানিয়া চিঠিটা পায়, পাওয়ার পর ওর আত্মা কাঁপা ওঠে, যাই হায় আমার বন্ধু এত বড় বিপদে আছে, আমি এখানে আছে। সাথে সাথে জামা কাপড় পরেই তার ওয়াইফরে বলতে, জান আমার 6,000 টাকা দাও। নিছিল কত? 3,000, এখন চাচ্ছে কত? 6,000, মানে দ্বিগুণ নিছে যে দাও। পরে জানো ইয়া বলতেছে পড়শিয়া যে তুমি করবাটা কি আমরা বলো, কেন আমি এসে তোমার সব খুলে বলবো না, আমার বন্ধু ঝামেলা আছে, আমি একটু কোর্টে গেলাম বলেই দৌড় দিয়ে গেছে। কোর্টে যায় দেখে কি বন্ধু মাথা নিচু করে এরকম কান্না করতেছে, শাইলক হাসতেছে, আর এই বেজানিও এসে বলতেছে, এই শাইলক তোর কত টাকা লাগবে, নিয়ে যা, দ্বিগুণ টাকা আনছে, আর কত লাগবে তোর আরো দিব, পাগলামি করস, মজা লস। এই এক কথা দুই কথা শাইলক বলতেছে কি জীবনে বহুত টাকা ইনকাম করছে, এখন আমার কি লাগবে না, টাকা লাগবে না, আমার এখন কি লাগবে, মাংস লাগবে। কথাই শোনা না। তারপর দেখি বিচারক আসছে, এবং নতুন বিচারক, আগের বিচারক অসুস্থ, নতুন বিচারক আসছে। নতুন বিচারক আবার সবকিছু শুনলো, শোনার পর নতুন বিচারক বলতেছে যেহেতু তোমাকে দ্বিগুণ টাকা দিচ্ছে, এটা নিয়ে নাও, তাহলে তো লোকটা মারা যাবে। ওকে না, বংশে যেটা লেখা আছে আমি এটাই করবো, আমি কোনো এদিকে ডানে বায়ে আর তাকাবো না। কথাটা বুঝতে পারছেন? এই কথা শুনে বংশের মধ্যে যেটা লেখা ছিল ওই অনুযায়ী এখন বিচারক বলতেছে তুমি যদি এইভাবে কি কাজ করবা শাইলক বংশের মতো, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে শাইলক অ্যান্টোনিও তুমি রেডি হও, তোমার শরীর থেকে এখন থেকে 1 পাউন্ড মাংস কেটে রাখা হবে। আর শাইলক তুমি যে এখন 1 পাউন্ড মাংস কাটবা, মনে রাখবা বংশে 1 পাউন্ডের কথা বলা, তুই মাংস কাটলে 1 পাউন্ডই কাটবে, যাতে কমও না হয় বেশিও না হয়। আর তুই এখান থেকে বছর মাংস নিবি, মাংসের সাথে সাথে যদি 1 ফোঁটা রক্ত পড়ে তোর খবর আছে, কারণ বংশের মধ্যে কিসের কথা লেখা নাই, রক্তের কথা লেখা নাই। এই কথা শুনেই বেজানি তো কান্না মানে ওই যে একটা কথা বলে না, কেন্দ্রে দিয়েছিল যে বন্ধু তো এখন মারা যাবে, এরকম কেন্দ্রে দিয়েছিল। আবার কে? ইয়া নিজে কেন্দ্রে দিয়েছিল, কি জানে, অ্যান্টোনিও। এই কান্নার একটা মুহূর্তে হঠাৎ করে এই কথা শুনে বেজানিও মানে বন্ধুর দিকে থাকে অ্যান্টোনিও তাকে বেজানের দিকে, শেষ। সাথে সাথে বুঝছো বিচার এটা হবে না, কারণ আদালত করতে মানে এখান থেকে যেটা হচ্ছে বিচারক এরকম বলছে শাইলকের যত সম্পত্তি আছে সরকার কর্তৃক বাজেয়াপ্ত করে বলছে, আর পানিশমেন্টের ব্যবস্থা করে দিচ্ছে। সবাই চলে গেছে, হঠাৎ করে বিচারক সামনে আসলো, চলে যাবে না, অ্যান্টোনি এবং বেজানির সামনে আসলো, এসে মোজ করলো, মানে এটা খুললো, মাথার এটা কি চুল লাগানো ছিল এটা খুললো, খুলে বলতেছে কি যে এটা আমি বলতে কি বিচারকটা কে ছিল, পর্ষিয়া। এরা দেখে বেজানিও বলতেছে আরে জান পর্ষিয়া তুমি এটা কি করলা, ওই যে বুদ্ধিমতী বড় লোক বললাম না। এই সাথে সাথে এটা শুনেই বেজানিয়া পর্ষিয়া এটা বলতেছে জান কি বাহুমে আজা, এই ওদের জড়া টড়া ধরে বলছে তুই আজকে আমার জীবনটা বাঁচাইলি। এখন পরীক্ষা দেখেন, শুনছি না? তাহলে এই যে প্রথম দিকে যে কাহিনী, অনলাইনে যারা সেটা শুনে, প্রথম দিকে যে কাহিনীটা এটা কি ছিল, হাসির ছিল না কষ্টের ছিল? কষ্টেরটাকে আমরা কি বলি, ট্র্যাজেডি, হ্যাঁ ঠিক আছে। শেষেরটা কি ছিল, কমেডিটা, হাসির মাধ্যমে আপনারা অটো হেসে দিচ্ছেন না, তার মানে কি শেষেরটা ছিল হচ্ছে কমেডি।
এখন পরীক্ষা আসে দ্য মার্চেন্ট অফ ভেনিস কোন ধরনের নাটক, কমেডি নাটক নাকি ট্র্যাজি কমেডি নাটক? তাহলে কি নাটক হবে? ট্র্যাজি কমেডি। বুঝতে পারছি? তাহলে সবার শেষে লেখেন কি এটি একটি ট্র্যাজি কমেডি নাটক। অনলাইন যারা আছেন খুব ভালো লাগলো। ওকে, এরকম তো 37টা গল্প শেয়ার করতে পারবো না যেহেতু সময় স্বল্পতা। যা জানি মানে যতটুকু পারা যায় আর কি। দেখেন বাহুমে আজা এটাই বলে, বুঝছেন? কমিক ট্র্যাজেডি না, কমিক না, ট্র্যাজি কমেডি। ঠিক আছে শিমু খানম, তুলসী মাস্টার ধন্যবাদ। ওকে, লিখছে এটি একটি ট্র্যাজি কমেডি। তার মানে এটা কেন লিখে দিলাম বুঝতে পারছে? না না না, পরীক্ষায় একসাথে কমেডি একটা, ট্র্যাজি কমেডি আলাদা। কমেডি মানে হচ্ছে সারাদিন আছে নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত হাসা আসে, আর ট্র্যাজি মানে কি? ট্র্যাজি কমেডি শুরুটা হবে কষ্ট দিয়ে, ফিনিশিংটা হবে কি হাসি দিয়ে। বুঝছি? এটাকে বলে ট্র্যাজি কমেডি। এখন বলে মার্চেন্ট অফ ভেনিস কোন ধরনের নাটক? অপশন এ কমেডি নাটক, অপশন বি ট্র্যাজি কমেডি নাটক। কোনটা দিবেন? বুঝছি? হ্যাঁ, তখন ট্র্যাজি কমেডি একসাথে হবে আর কি। ঠিক আছে, এখন এই নাটকের কিছু কোটেশন আছে, লেখেন কোটেশন। বন্ধুর প্রতি বন্ধুর ভালোবাসা লেখছে লাভ ইজ কি ব্লাইন্ড। ঠিক আছে, তারপর লেখেন অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, ইজ নট গোল্ড। তারপর লেখেন ইট ইজ আ ওয়াইজ father that knows his own child. ঠিক আছে, লেখেন এটা হচ্ছে কোন, কোথা থেকে কোটেশন গুলি নেওয়া? মার্চেন্ট অফ ভেনিস। বন্ধুর প্রতি বন্ধুর কথা বলে গেছে, লাভ ইজ ব্লাইন্ড, চকচক করলে শোনা হয় না। তার মানে এটা কার কথা? চকচক করলে শোনা হয় না, শেক্সপিয়ারের কথা। আজীবন পড়ছে, আজকে মনে হয় বুঝলাম যে এই উক্তিটা কে দিছে, আমাদের বড় ভাই দেওয়া। তবে ইট ইজ এ ওয়াইজ ফাদার, সেই বাবাই জ্ঞানী, দ্যাট নোস হিজ ওন চাইল্ড, যে তার নিজের সন্তানকে চিনে। বুঝতে পারছেন? এখানে খালি বাবার সন্তানের কথা বলে নাই, একটা কোম্পানির মালিক তার এমপ্লয়কে চিনাটাও কি মানে এটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন? ট্র্যাজি কমেডি। যদি বলে কমেডি না ট্র্যাজেডি, কি উত্তর দেবো? তাহলে শুধু যদি কমেডি ট্র্যাজেডি আলাদা আলাদা থাকে তাহলে তো ইয়া বলবেন, কমেডি বলবেন। ঠিক আছে, মামুন বেস্ট ক্লাস স্যার, থ্যাংক ইউ স্যার। প্রিয়াঙ্কা দা অসাধারণ, গুরুত্বপূর্ণ নাটক, এভাবে বলে দিলে কখনো ভুল হবে না ইনশাল্লাহ। টেকনো BG7 কথা বোর্ড দেখা যায়, বোঝা যায়? টেকনো ডান। ওকে, এগুলো লিখছেন? উঠাই দিলাম তাহলে। অনলাইন লিখছে না? ওকে, এখন লেখেন তিনি থমাস কিডের, তিনি বলতে কাকে বোঝাচ্ছি? শেক্সপিয়ারকে। হ্যাঁ, মাথায় রাখবেন। হ্যাঁ বড় ভাই, তিনি থমাস কিডের দা স্প্যানিশ, ঠিক আছে, স্প্যানিশ, থমাস কিডের দা স্প্যানিশ ট্র্যাজেডি, তিনি থমাস কিডের দ্য স্প্যানিশ ট্র্যাজেডি নাটকের অনুকরণে লিখেন হ্যামলেট নাটকটি, হ্যামলেট নাটকটি লেখেন। ঠিক আছে, সেতু বাসাক অসাধারণ ক্লাস, শুরু থেকে যুক্ত ছিলাম না টপিকে। লেখকের নামটা বলেন প্লিজ। লেখেন লেখকের নাম, বড় ভাই মাহমুদা, বড় ভাই লেখকের নাম কি? বড় ভাই উইলিয়াম শেক্সপিয়ার। ঠিক আছে, তানজিনা ডান, ফারজানা ডান। ওকে, আবরিনা ভালো আলহামদুলিল্লাহ। হ্যামলেট অর্থ কি? লিখে তো দিলাম। হ্যামলেট হচ্ছে নাটকের নাম, আর গ্রামারের ভাষায় হ্যামলেট মানে কি? স্মল ভিলেজ, ছোট্ট গ্রাম। আচ্ছা, তার মানে কি থমাস কিডের একটা নাটক আছে স্প্যানিশ ট্র্যাজেডি। স্প্যানিশ ট্র্যাজেডি মানে কি? নিজেদের মানুষের দ্বন্দ্বের কারণে পুরো রাজার প্রাসাদ যত যা আছে সব ধ্বংস হয়ে যায়। এটা দেখে এটা যখন নাটকে উপস্থাপন করা হয় শেক্সপিয়ারের মনটা খুব খারাপ হয়ে যায়।
তখন তার সাথে যে সঙ্গী ছিল দেখার জন্য, যে একজন বন্ধু ছিল, সে বন্ধু এসে বলতে থাকে, বন্ধুরে তুই এরকম টাইপের কিছু একটা লেখ। 18-20 দিন ভাবতে ভাবতে সে লেখা শুরু করলো কি, হ্যামলেট নামের নাটকটি। এটা একজন ক্যারেক্টারের নাম, ঠিক আছে? এটা একটা কিসের নাম? ক্যারেক্টারের নাম। এখন লেখেন, ঠিক আছে? লেখেন হ্যামলেট, পাশে লেখেন ডেনমার্ক। মানে এই নাটকটা কোন এলাকা হয়েছিল? ডেনমার্কে। ক্যারেক্টার গুলি লিখে দিচ্ছি, ঠিক আছে? এটাকে বলা হয় কিং হ্যামলেট। নাকি কি বলা হয়? কিং হ্যামলেট। এই কিং হ্যামলেটের, ঠিক আছে, একজন ছেলে আছে, ছেলের নাম হচ্ছে প্রিন্স হ্যামলেট। প্রিন্স হ্যামলেট, ঠিক আছে? প্রিন্স হ্যামলেট। এই প্রিন্স হ্যামলেটের একজন বিএফ আছে। বিএফ মানে কি? বয়ফ্রেন্ড। হ্যাঁ, নাম হচ্ছে হোরেশিও। হোরেশিও। এই প্রিন্স হ্যামলেটের একজন জিএফ আছে, মানে কি গার্লফ্রেন্ড। নাম কি? অফেলিয়া। উনার আবার একজন ওয়াইফ ছিল। ওয়াইফের নাম ছিল হচ্ছে গার্ট্রুড। গার্ট্রুড, ঠিক আছে? এর হচ্ছে আবার একজন আপন ভাই ছিল, ব্রাদার। এই ব্রাদারের নাম ছিল হচ্ছে ক্লডিয়াস, বদমাইশ, ঠিক আছে? এই ক্লডিয়াসের আবার কি একজন অ্যাডভাইজার ছিল। এই অ্যাডভাইজারের নাম হচ্ছে আপনার পলোনিয়াস। পলোনিয়াস। এই পলোনিয়াসের আবার ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে লেয়ারটেস, ঠিক আছে? আর মেয়ের নাম হচ্ছে ডটার ছিল, DAUGHTER, ডটার। ডটার নাম হচ্ছে অফেলিয়া, ঠিক আছে? এই ক্লডিয়াসের আবার কি দুইজন স্পাই ছিল। স্পাই মানে কি? গুপ্তচর। একজনের নাম হচ্ছে রোজেন ক্রাঞ্চ। রোজেন ক্রাঞ্চ। আর একজনের নাম হচ্ছে গিল্ডেন্স টার্ন। গিল্ডেন্স টার্ন। লেখেন হ্যামলেট বাংলা কি? এই মাত্রই বললাম, হ্যামলেট একটা নাটকের ক্যারেক্টারের নাম। আর হ্যামলেটের বাংলা তো ছোট্ট গ্রাম, স্মল ভিলেজ। মাত্রই বললাম, মনোযোগ কোথায় থাকে? মাত্র বললাম না ভাই? আবার বলে হ্যামলেটের বাংলা কি? বোকা ছেলে, ইয়া করেন, মনোযোগী হন। ওইদিকে তাকাইলে পড়ানো যাবে না। সম্পর্ক কিছুই আপনি লেখার কাজ লেখার না, আমি সব বুঝাই দিব নি। আগে শেষ করেন, আমি তো বুঝাই নাই। আমি কি বুঝাইছি এখনো সম্পর্ক? সুন্দর মতো বানান দেখে দেখে লেখেন। সবার শেষ করে জানান। হ্যাঁ, তো খাওয়ার পানি না? এটা একটা মজার গল্প। হ্যাঁ, শেষ লেখা সবার? ডান ডান ডান, ওকে। দেখেন রাহুল, কিং হ্যামলেট। হ্যামলেট এই নাটকটার প্লটটা ছিল কোথায়? ডেনমার্ক। এটা মাথায় রাখবেন, 40তম বিসিএস এর কোশ্চেন, ঠিক আছে? হ্যামলেট নাটকের প্লটটা কোথায় ছিল? ডেনমার্ক। এই কিং হ্যামলেট মানে হচ্ছে মেইন রাজা। এটা পুরাটা একটা ট্র্যাজেডি নাটক। ট্র্যাজেডি মানে কি জানেন? মোটামুটি অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট মানে নায়ক নায়িকা ভিলেন যারা থাকে সবাই মারা যায়। আর রিভেঞ্জ ট্র্যাজেডি মানে কি? সবাই মরবে বা প্রতিশোধ নিয়ে তারপরে মরবে, এটাকে বলা হয় রিভেঞ্জ ট্র্যাজেডি। আর শুধু ট্র্যাজেডি মানে কি? প্রতিশোধ নেওয়ার সুযোগ নাই। কি হবে? খালি আমি নায়ক বা আমি খালি মরেই যাব, ভিলেন হইলো আমি মরে যাব। বুঝতে পারছেন? এটা হচ্ছে রিভেঞ্জ ট্র্যাজেডি নাটক। তার মানে কি? নায়ক নিজেও মরে, ভিলেনের নিয়ে মরে। বুঝতে পারছেন? এই কিং হ্যামলেটের একজন ওয়াইফ ছিল, সেই ওয়াইফের নাম হচ্ছে গার্ট্রুড। ওয়াইফের নাম কি? গার্ট্রুড, ঠিক আছে?
আর তার ছেলে ছিল, ছেলের নাম হচ্ছে প্রিন্স হ্যামলেট। ঠিক আছে, এটা হচ্ছে হ্যামলেট ক্যারেক্টার, নাটকের নাম। হ্যাঁ, ঠিক আছে। যারা একটু কম বুঝেন তারা একটু ধৈর্য ধরে 2টা ঘন্টা থাকেন। হ্যাঁ, ধৈর্য ধরে দেখেন আর লেখেন। যারা একটু কম বুঝেন, হ্যাঁ, একই কথা যা বারবার রিপিট করতে হচ্ছে যাদের জন্য। আর যারা একটু মোটামুটি বুঝেন তারা ইয়ে করেন, আর বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করবেন, বাট এমন কোনো কোশ্চেন করেন না 2 ঘন্টা ক্লাসে যাতে ক্লাসটা শেষ না করে চলে যেতে হয়। বুঝতে পারছেন? আলটিমেটলি লস আপনাদের, বারবার বলতেছে। তার ছেলের নাম হচ্ছে প্রিন্স হ্যামলেট। এই প্রিন্স হ্যামলেটের বাট একজন বেস্ট ফ্রেন্ড, বিএফ মানে হচ্ছে বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে, আর জিএফ মানে হচ্ছে গার্লফ্রেন্ড, এটা তো বুঝেনি। তাহলে বেস্ট ফ্রেন্ডের নাম হচ্ছে হোরেশিও, আর প্রিন্স হ্যামলেটের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে অফেলিয়া। এই কিং হ্যামলেটের ব্রাদার আপন ভাই ছিল, নাম হচ্ছে ক্লডিয়াস। ক্লডিয়াসই হচ্ছে মেইন ভিলেইন, মেইন কি ভিলেইন, ঠিক আছে, ওই হচ্ছে মেইন ভিলেইন ক্লডিয়াস। এই ক্লডিয়াসের আবার একজন অ্যাডভাইজার ছিল, অ্যাডভাইজার মানে কি উপদেষ্টা। এই উপদেষ্টার নাম পলোনিয়াস। এই পলোনিয়াসের আবার একটা ছেলে ছিল, একজন ছেলের নাম হচ্ছে লেয়ারটেস, LEARTES, লেয়ারটেস, ঠিক আছে। আর ডটার হচ্ছে কি, মেয়ে হচ্ছে অফেলিয়া। তার একজন স্পাই ছিল, স্পাই মানে কি গুপ্তচর। তার এই ক্লডিয়াসের গুপ্তচর একজনের নাম রোজেন ক্রাঞ্চ, আর একটা হচ্ছে গিলডেন্স টান, ঠিক আছে, রোজেন ক্রাঞ্চ আর এটা কি গিল ডেন্স টান। বুঝতে পারছেন? এখন দেখেন, হ্যাঁ হ্যাঁ, এই যে প্রিন্স হ্যামলেটের গার্লফ্রেন্ড যে অফেলিয়া, আর হচ্ছে অ্যাডভাইজার পলোনিয়াস অফেলিয়া যে মেয়ে, এটা একই মেয়ের সাথে প্রেম চলতো। এখন দেখেন, একদম শর্টকাট করে বলতেছি, একটু শুনুন, তাহলে নামগুলি মনে থাকবে অন্তত, এখান থেকে পরীক্ষা আসে। হ্যাঁ, এই যে অফেলিয়া বিসিএস এর কোশ্চেন, গার্টুর বিসিএস এর কোশ্চেন, ক্লডিয়াস বিসিএস এর কোশ্চেন, ডেনমার্ক বিসিএস এর কোশ্চেন, হ্যামলেট বিসিএস এর কোশ্চেন, পলোনিয়াস বিসিএস এর কোশ্চেন। আপনি কাকে অ্যাভয়েড করবেন? ঠিক আছে, এখন দেখেন, কিং হ্যামলেট খুব ভালো একজন রাজা ছিলেন, তার ওয়াইফ হচ্ছে গার্ট্রুড, খুব ভালোবাসতো তার ওয়াইফকে। ওয়াইফ আবার যতই ভালোবাসা পায়, তার মনের মধ্যে আবার ওনার সাথে সাথে এই ক্লডিয়াস তার দেবরও হচ্ছে তার মনের মধ্যে। এই দুজন মিলে আবার কি ডিসিশন নেয় যে জান আমরা দুজন মিলে কিং হ্যামলেটকে মেরে ফেলতে পারি। তো মেরে ফেলার জন্য প্ল্যানিং কি করলো, রাজারা বিকাল বেলাতে হাঁটতে টাটতে যায় না, বাগান বাড়ি বসার জায়গা থাকে না, এখানে বসে বসে 2 জামাই বউ গল্প করতেছে। আস্তে আস্তে চুপচুপ করে পায়ে হেঁটে হেঁটে ক্লডিয়াস আসতেছে, এসে 1 ফোঁটা বিষ কানের মধ্যে ঢুকাই দিয়েছে। কার কানের মধ্যে? প্রিন্স হ্যামলেটে। সাথে সাথে মারা গেছে কে? প্রিন্স হ্যামলেট, সরি মানে কিং হ্যামলেট, মেইন রাজাটা মারা গেল। বুঝতে পারছি? যখন রাজা মারা যায়, প্রিন্স হ্যামলেট আর ইয়াতে ছিল না, ডেনমার্কে ছিল না, পড়াশোনা করার জন্য আরেক দেশে যায়। এই হোরেশিও সাথে সাথে বন্ধুরে চিঠি লেগে, বন্ধুরে তোর আব্বা এরকম স্ট্রোক করে মারা গেছে, কেউ তখনও জানতো না বিষে মারা গেছে, বাস স্ট্রোক করে মারা গেছে, কানের মধ্যে বিষ, এটা তো বুঝেও নাই যে আব্বা মারা গেছে। বন্ধু চিঠি দিচ্ছে প্রিন্স হ্যামলেটকে যে তুই তাড়াতাড়ি আয়। এই চিঠি পেয়ে তার আস্তে আস্তে 60 দিন সময় লাগে। কতদিন সময় লাগে? 60 দিন, মানে 2 মাস। আসার পর দেখি সিনাদি অন্যরকম, বাপের তো ডেড বডি তো দেখতেও পারলো না, দেখলো কি তার মা এই 2 মাসের মধ্যে তার আপন চাচারে কি করে ফেলছে, বিয়ে করে ফেলছে। এইভাবে যে দেশ চালাবে কে, তার চাচা ছাড়া তার অপশন নাই। ও তো এখন ছোট, তাই চাচারে বিয়ে করে রাজা বানাই দিছে, আর ও রানী রানী রয়ে গেছে। মানে এটা একটা কি পলিটিক্স ছিল, বুঝতে পারছেন? ভিলেইন, এবার ভিলেইন কি বোকা, এটা ভিলেইন, VI দিয়ে, আপনি লিখতেছেন এটা ভিলাইন, এটা লিখতেছে আপনি এটা ভিলাইন, এটা ভিলাইন, এটা কেন হবে বানান? এটি কি করতেছেন না করতেছেন? স্পাই মানে গুপ্তচর। ছোট ছোট মিনিং গুলি। আচ্ছা, কোন লাইনে ছিলাম? কোন? হ্যাঁ, রাজা টাজা হয়ে গেল, আসার পর তার মনটা খারাপ হয়ে গেল। মন খারাপ হয়ে প্রিন্স হ্যামলেট মনে মনে বলতেছে কি, মনে মনে, হায় রে মা, আমার আব্বাকে তোমার জন্য জীবনে কিছুই করে না, আব্বা মারা গেছে কতদিন হয়েছে, 2 মাসের মধ্যে তুই আমার আপন চাচারে বিয়ে করে ফেললি, বিয়ে তো করছো তো আবার আবার আপন চাচারে। হায় রে মা, তুই আজকে প্রমাণ করে দিলি ফ্রেলটি তাই নেম ইজ ওম্যান, নারীর আরেক নাম দুর্বলতা। নারীর আরেক নাম কি? দুর্বলতা। বিসিএস এর কোশ্চেন, 44তম বিসিএস এর কোশ্চেন। বুঝতে পারছেন? মনে মনে কথাটা বলছে। এখন এই যে 2 মাসের আগে, 2 মাসের মধ্যে কি ঘটনা ঘটছে? সিকিউরিটি গার্ড থাকে না রাজাদের,
সিকিউরিটি গার্ড একদিন এক রাত্রেবেলা এক কর্নারে যায়, মাঠের এক কর্নারে প্রস্রাব করতে, যখন প্রস্রাব করতে যায় তখন দেখি কি একটা আত্মা। কার আত্মা? এই কিং হ্যামলেটের আত্মা। ঠিক আছে, ঠিক আছে, এরকম হচ্ছে কিং হ্যামলেটের আত্মা। হ্যাঁ, কিং হ্যামলেটের আত্মা দেখে ওর প্রস্রাব তো বন্ধ হয়ে যায়, বুঝলেন না? একটা আত্মা দেখছে কেমন না, সাথে সাথে মানে ও অজ্ঞান হয়ে যায়। ওই সময় বলতেছে তুই অজ্ঞান টজ্ঞান হইস না, হরেশিওর এটা আমার কাছে পাঠার, আমার পোলা এলে আমার এন এটা আইতে ক, ওদের সাথে আমার কথা আছে। ওই সিকিউরিটি গার্ড আবার হরেশিওরে ডাক দিছে যে বস দেখা যাইতেছে, পরে দৌড় দিয়ে গেছে দেখি যে কিং হ্যামলেটের আত্মা। পরে বলতেছে বাবা আমি মরি না, আমাকে মেরে ফেলা হয়েছে, কানে বিষ ঢুকায় মেরে ফেলা হয়েছে, বাবা আমার ছেলে আসলে এখানে একটু আসতে বল, আমার কথা আছে। তাই ওই 2 মাস পর যখন ছেলে কাঁদতে কাঁদতে আসে তখন বন্ধু বলতেছে বন্ধু তুমি কি তোমার আব্বারে দেখতে চাও? কি কস? তাহলে ওই কর্নারে যা, তাহলে দেখতে পারবি। রাত্রেবেলা গেছে দেখি আত্মা আসছে, আত্মা এসে খালি বললো একটাই যে বাবারে আমি মরি না, আমাকে মেরে ফেলা হয়েছে, তোর চাচা আপন চাচা কানে বিষ ঢুকে আমাকে মেরে ফেলছে, আমি তোর কাছে 2টা জিনিস চাইবো, তোর এই 2টা জিনিস করতেই হবে। কি 2টা জিনিস? নাম্বার 1, প্রথমত আমার এই হত্যার প্রতিশোধ তোমাকে নিতেই হবে, চাচাকে মারতেই হবে। নাম্বার 2, তোমার মা অনেক ভালো মানুষ, তোমার আম্মার সাথে কখনো বেয়াদবি করো না। বুঝতে পারছেন কথাটা? এখন যেহেতু ও রাজা হয়ে গেছে, আত্মার কথা মতো তো ছেলে আবার রাজারে ডিরেক্ট মানে তলোয়ার দিয়ে মারতে পারে না, কারণ রাজা এই যে এখন উপদেষ্টা যারা হয়েছে, আপনাকে চাইলে সামনে যেতে পারবেন, এখন প্রোটোকল নিয়ে ঘুরে না। এখন কিভাবে মারবে কিভাবে মারবে ডিসিশন নিতে নিতে হরেশিও বন্ধুরে বুদ্ধি দিল যে বন্ধু একটা কাজ কর, আমরা একটা নাটকের আয়োজন করি, সেই নাটকের মধ্যে মেইন উপপাদ্য বিষয় থাকবে কানে বিষ ঢুকে মেরে ফেলা হয়েছে। এটা দেখার পর যদি তোর চাচা খালি ছটপট করে বুঝে যে আমরা বুঝতে পারছি, তাহলে বুঝতে কনফার্ম আমার চাচাই মারছে, সাথে সাথে ওরা আমরা কি মারার ব্যবস্থা করবো। নাটক যখন উপস্থাপন করা হয়েছে, চাচা অন্য মানুষ ছিল, চাচা বুঝেই না কোন কারণে বিষ ঢুকেছে কি ঢুকেছে, সে নর্মালি না বুঝলে আমরা নর্মাল থাকি না। এই যে এখানে অনেকে কিছু বুঝতেছে না, এরা কি করে খালি এই যে এলোমেলো কোশ্চেন করতেছে না, কথা কিন্তু আমি আস্তে মানে ক্লিয়ার কাটই বলতেছে, এইটাই বলতেছে এটা তো সমস্যা হয়। তখন এরকম বলতেছে এই নাটকটা যখন বোঝা হয় নাই, মানে নাটকের এরকম হচ্ছে কথা বোঝা যায় নাই, মানে ও বুঝে না, কিছু বুঝে নাই, কিন্তু বুঝছে হচ্ছে ওই নাটকের কাহিনী বুঝছে তার অ্যাডভাইজার নাম কি পলোনিয়াস তখন বলতেছে ক্লডিয়াস কিছু বুঝছেন এই নাটক দ্বারা প্রিন্স হ্যামলেট কি বুঝাইতে যাচ্ছে? ওকে না বুঝি নাই, আপনাকে তো বুঝতে হবে। পরে সে একটা কথা বলছে যে আপনি তো কানে বিষ ঢুকে মারছে, আপনার ভাইস্তা এটা বুঝতে পারছে, এটা প্রমাণ করার জন্য। কারে না কেউ দেখে না, কেউ ইয়া করে না, ও বুঝবে কোত্থেকে? আপনি বুঝেন না কেন? ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইটস, মানে কি সংক্ষেপে বলাই বুদ্ধিমানের কাজ। ও সংক্ষেপে বুঝাইতে চাইছে, যাই হোক ও বুঝে নাই, ওদের মিশনটা কি হয়ে গেল? ফেল। কারণ বন্ধু আবার বুদ্ধি দিতেছে প্রিন্স হ্যামলেটকে, বন্ধু তাহলে তুই একটা কাজ কর, পাগলের অভিনয় কর, যে তুই বাপের সাথে পাগল হয়ে গেছে, এই সুযোগে যখন সুযোগ পাবি একলা সিঙ্গেল সাথে সাথে মেরে ফেলবি। কাকে? ক্লডিয়াসকে, ভিলেন রে। ঠিক আছে, এখন সে পাগলের অভিনয় করা শুরু করছে, এমন পাগলের অভিনয় শুরু করছে অত্র এলাকা সবাই বুঝিয়েই ফেলছে যে ছেলে বাপের সাথে পাগল হয়ে গেছে। আর এই সাথে দেখা করতে গেছে অফেলিয়া যে দেখতেছে কি যে তার বয়ফ্রেন্ড কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে, এবং সত্যিকার অর্থেই পাগল হয়ে গেছে, তার মন খারাপ, সে বিশ্বাসই করতে পারতেছে না যে সে অসুস্থ। এই কথা এসে অফেলিয়া আবার পলোনিয়াসকে বলে আব্বা আজকে আমি আমার জানরে যে অবস্থায় দেখছে, আমার জান তো সত্যি পাগল হয়ে গেছে, আমার ভালো লাগতেছে না আব্বা। পরে পাগল টাগল হয় না, বন্ধ হচ্ছে না আব্বা সত্যি পাগল হয়েছে, আমাকে দেখলে যেন ছটপট করে, সেখানে মানে এমন করতেছে আমাকে সে চিনিই না। এই কথা শুনে সে মানসিক ভাবে ভেঙে পড়ছে অফেলিয়া, গার্লফ্রেন্ড একটু মন খারাপ হয় না। আর এদিকে পাগল অবস্থা আবার প্রিন্স হ্যামলেট কি করছে, মায়ের রুমে গেছে, মায়ের রুমে যায় মার সাথে বলতেছে মারে আমার আব্বারে আব্বা মরে না, তাকে মেরে ফেলাইছে এইভাবে এইভাবে। যখন মার সাথে সব আলোচনা করতেছে ও তো ভাবছে মা জানে না, জানাচ্ছে ওই সময় দেখি কি পর্দার আড়াল থেকে সামওয়ান ওয়াজ লিসেনিং देयर ওয়ার্ডস, কেউ তাদের কথা শুনছিল। এটা দেখি সে কি করছে, হ্যামলেট তার তলোয়ারটা নিয়ে পর্দার আড়াল থেকে পেটের মধ্যে ঢুকায় দেয়, সাথে সাথে মারা যায় কে? পলোনিয়াস। মানে আড়াল থেকে শুনছিল কে? অ্যাডভাইজার। পলোনিয়াস মারা গেছে। হ্যাঁ, ট্র্যাজেডি মানে কিন্তু সবাই মারা যাবে, একটা মরছে সেকেন্ড মরছে। এখন অফিলিয়া দেখলো কি বয়ফ্রেন্ড পাগল, আবার মেয়ের একটা বাপের বকতে হয়, বাপেও কি মারা গেছে, এই শোকে কষ্টে নিজেও সুইসাইড করে মারা গেছে। এখন রাজাও বুঝতে পারছে এটি সব কাজ কার? প্রিন্স হ্যামলেটের। তাই রাজা কি করছে, তার দুইজন এটাকে কি বলা হয়, স্পাই মানে গুপ্তচর, রোজেনক্রাস এবং গিল্ডেনচার্জকে দিয়ে ইংল্যান্ডের একটা শিপে করে পাঠাইলো প্রিন্স হ্যামলেটকে সাথে করে নিয়ে, আর একটা চিঠি লিখে দিছে যে তার গুপ্তচরকে বলে এই চিঠি দুইটা তুই ইয়ারে দিবি, ইংল্যান্ডের রাজারে দিবি। চিঠির মধ্যে লেখা ছিল, হে লর্ড অফ ইংল্যান্ড, হ্যামলেট নামের একটা ছেলে আপনাকে মারতে যাচ্ছে, ওকে দেখার সাথে সাথে আপনি মেরে ফেলুন।
এই চিঠিটা যখন শিপে করে যাচ্ছিল, এই চিঠিটা আবার কে পায়? প্রিন্স হ্যামলেট দেখতে পায়। দেখতে পেয়ে তার খুব মন খারাপ হয়ে যায়। তখন সে একটা কথা বলে, দেয়ার আর নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিংকিং মেক্স তো। পৃথিবীতে ভালো মন্দ বলতে কিছুই নাই, কোনটা ভালো কোনটা মন্দ আমাদের মন সৃষ্টি করে দেয়। সাথে সাথে সে চিঠিটারে চেঞ্জ করে লেখছে, হে লর্ড অফ ইংল্যান্ড, রোজেনক্রান্স এবং গিল্ডেনস্টার নামক দুইজন ব্যক্তি আপনাকে মারার জন্য যাচ্ছে, ওদের দেখার সাথে সাথে আপনি মেরে ফেলুন। মানে নিজের নাম কেটে ওদের দুজনের নাম দিয়ে সিগনেচার নকল করে দিয়ে দিচ্ছে। ওই সময় তারা যখন সমুদ্র পথে যাচ্ছিল, জলদস্যুরা তাদের আবার অ্যাটাক করে। ওই অ্যাটাকে, জলদস্যুর অ্যাটাকে আবার মারা যায় কে? জলদস্যুর অ্যাটাকে আবার এই দুই রোজেনক্রান্স এবং গিল্ডেনস্টাইন মারা যায়। ওই সময় তখন শেক্সপিয়ার বলতে, মানে প্রিন্স হ্যামলেট একটা কথা বলছে, হোয়েন সরস কাম দে কাম টু সিঙ্গল স্পাইসেস বাট ইন ব্যাটালিয়ন্স। দুঃখ যখন আসে একা আসে না, ব্যাটালিয়ন নিয়ে আসে। বুঝতে পারছেন কথাটা? তখন জলদস্যুরা তাকে অ্যাটাক করে, বাট সে তার গুড বিহেভিয়ারের কারণে জলদস্যুরা তাকে আবার কি করে? ছেড়ে দেয়। ছেড়ে কোথায় নিয়ে আসে? ডেনমার্ক। যখনই ডেনমার্কে ক্লোডিয়াস ওদের দেখতে পায়, সাথে সাথে ক্লোডিয়াসের মাথা নষ্ট, যেহেতু এই মরে নাই। তখন ক্লোডিয়াস আশ্রয় নিল কার? এই লিয়ারটেসের। লিয়ারটেসে বলতেছে, তুই কি জানাস তোর আব্বা এমনি এমনি মরে না, তোর আব্বাকে মেরে ফেলছে এবং হ্যামলেট মেরে ফেলছে, তুই কি প্রতিশোধ দিতে চাস? কে হ্যাঁ, ও যেহেতু আমার ভাইস্তা লাগে, ডিরেক্ট তো মারতে পারবি না, আমি একটা তলোয়ার যুদ্ধের খেলার আয়োজন করতেছি, তোর তলোয়ারের মধ্যে বিষ লাগানো থাকবে, তুই খেলা একটা ছোঁয়া মারিস, তাহলে দেখবি হ্যামলেট মারা দেবো। তলোয়ার যুদ্ধের একটা খেলার আয়োজন করে, ওর হচ্ছে বিষ মাখা তলোয়ার দেয়, ওর কাছে হচ্ছে নর্মাল তলোয়ার। নিজেরা খেললে স্বাভাবিকভাবে, আমি আপনি যদি এখন ঘুষাঘুষি করি, সিরিয়াসলি ঘুষাবো? আস্তে আস্তে অভিনয় করবো না ভাই? ওই যে নাটক শুটিং এ যেটা হয়, তারা কি করতেছে? আঘাত দিতেছে, লেয়ারতেছে, এত জোরে জোরে আঘাত দিতেছে, আর প্রিন্স হ্যামলেট খালি কি করতেছে? ঠেকাচ্ছে, আর খালি চিন্তা করতেছে ও এত জোরে জোরে মারতেছে কেন। এরকম করতে করতে 20-25 মিনিট পর একটা ব্রেক দেয়, হাঁপায় গেছে। ওই ব্রেকে 10 মিনিট ব্রেকে আর দুইজন দুই পাশে বসা, ও তো চেতা রয়েছে। বুঝতে পারছেন? ওই সময় ক্লোডিয়াস আবার দৌড় দিয়ে প্রিন্স হ্যামলেটের কাছে আসে যে, ভাইস্তা তুমি তো অসুস্থ হয়ে পড়ছো, তোমাকে তো এক্সজস্টেড দেখাচ্ছে। এক্সজস্টেড মানে হচ্ছে ক্লান্ত। আমাকে তো এরকম ক্লান্ত দেখাচ্ছে, ভাইস্তারা আমি চাচ্ছি যে তুমি জিতো, তোমার জন্য এক বাটি মদ আনছে, এটা খাইলে তুমি শক্তি পাবা, স্ট্যামিনা পাবা। তখন বলতো আমি মদ টদ খাবো না, এটা রাখেন। পরে মদ না খায় সেকেন্ড রাউন্ডে আবার দুইজনে কি করতেছে? গ্যাঞ্জাম করতে গেছে। ওই মদটা যে পরে মানে ওই যে যেখানে বসে ওখানে যে রাখছে, ওই মদটা আবার ভুল করে খায় ফেলছে কে? গার্ট্রুড কে? আর মা। সাথে সাথে মারা গেল কে? গার্ট্রুড মারা গেছে। দ্বিতীয় রাউন্ডে লিয়ারটেসের একটা তলোয়ারের আঘাত প্রিন্স হ্যামলেটের শরীরে লেগে যায়। সাথে সাথে প্রিন্স হ্যামলেট লাগে, চিৎকার দেয়, আজকে আমার এত কষ্ট হচ্ছে কেন? আমার তো কোনো সময় এত খারাপ লাগে নাই, আজকে আমার শরীরে এত জ্বলতেছে কেন, পুড়তেছে কেন? সে অবাক হয়ে গেল। তখন বলতেছে, এটা সাধারণ কোনো তলোয়ারের আঘাত না, এটা আসলে একটা বিষ মাখা তলোয়ারের আঘাত। তো মৃত্যুর একটা ছটপট করে না, জোরে জোরে ওর তলোয়ারে আঘাত মারা শুরু করলো, দুইজনের তলোয়ার দুই দিকে ছিটকে গেল। হ্যামলেট দৌড় দিয়ে কি করছে? বিষ মাখা তলোয়ার টেকনিক্যালি হাতে নিছে, আর নর্মাল তলোয়ার সে হাতে নিছে। ওই বিষ মাখা তলোয়ার দিয়ে লিয়ারটেসের একটা আঘাত করছে, সাথে সাথে মারা গেছে কে? লিয়ারটেস। আর দৌড় দিয়ে রাজারাতে উপরে বসে খেলা দেখে না, দৌড় দিয়ে ওর কাছে ক্লডিয়াসের কাছে গেছে যে, সবটাই তুই বিষ দিয়ে মারলি, আমার বাপের মূল্য বিষ, মার মূল্য বিষে, আমিও মরলাম বিষে, তুই কেন বিষ ছাড়া থাকবি? সাথে সাথে বিষ মাখা তলোয়ার দিয়ে কাকে আঘাত করলো? ক্লডিয়াসকে। সাথে সাথে সবাই মারা গেল। সে কি একাই মরছে নাকি প্রতিশোধ নিয়ে মরছে? আর সবাই মরছে ট্র্যাজেডি, প্রতিশোধ নিয়ে মরছে। তার মানে এটা কোন ধরনের নাটক? রিভেঞ্জ ট্র্যাজেডি। সবাই বুঝছি না, আমি একাই বুঝছি? ঠিক আছে, মনে থাকবে এগুলি। এই অনলাইন সবাই বুঝছে? প্রাইমারির জন্য কতটা 2-3 মাস দেন না, রেগুলার আসে তো এখান থেকে পোলা পায়ন। এত কষ্ট চিল্লা চিল্লা বোঝানোর পর আমি যদি এই কথা কন, কতটুকু গুরুত্বপূর্ণ। নাথিং টু সে। আচ্ছা, এখন লেখেন কোটেশন। কি লিখবেন? কোথা থেকে কোটেশন? এটা এই হ্যামলেট নাটকের কোটেশন। 1 নম্বর লেখেন, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। দ্যাট ইজ দ্য কোশ্চেন। ঠিক আছে। 2 নম্বর লেখেন, frailty thy name is woman। নারীর আরেক নাম কি? দুর্বলতা। তারপর লেখেন, brevity is the soul of wits। সংক্ষেপে বলাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এবার ক্লাস নিলে বলবো না। অসাধারণ। জি স্যার ওকে, দেখতে থাকেন। হ্যাঁ, ওকে। তারপর লেখেন 4 নাম্বার, there are nothing
there are nothing either good or bad, but thinking makes it so. তারপর লেখেন neither a borrower nor a lender be for loan oft loses both itself and friends. বাংলা সব বুঝাই দিচ্ছে, আগে গিয়ে লেখা শেষ করেন, ঠিক আছে? আর হাত চালু রেখেন সবাই। আমি কি আস্তে লিখতেছি? তারপর লেখেন when sorrows come they come not single spices but in battalions. তারপর লেখেন there are more things in heaven and earth. There are more things in heaven and earth, but Horatio than are dreamed of in your philosophy. লেখা শেষ করে জানান। হ্যাঁ, লোন অফট, ও একটি অফট শেক্সপিয়ার এইভাবে ইংলিশ লিখতো। হ্যাঁ, এটা ও ডবল এফ হওয়ার কথা ছিল, ঠিক আছে? অনেক বড় বড় করে লিখছি, তারপরে সমস্যা হলে জানান। ডান, লাকি ডান, আফরোজা ওকে। শেষ লেখা? ফার্স্ট অনেক কিছু মিস হয়ে গেল। আচ্ছা, এটা যারা ওই যে পেইড ব্যাচে আছেন এদের ক্লাসে তো অটোমেটিক রেকর্ডিং থাকবে। হ্যাঁ, আর চলমান ক্লাসটা একটু মনোযোগ সহকারে করেন যাতে একবারে নিয়ে যেতে পারেন। ডান ডান ডান, ওকে। কিভাবে ধরে ধরে পড়াচ্ছে এগুলো একটু খেয়াল রাখেন, বুঝছেন? লিটারেচার এভাবে পাওয়াটা কিন্তু অনেক মুশকিল। উক্তি, হ্যাঁ বাংলা বলে দিব, আগে লেখাটা শেষ করেন পরে বাংলা বলে দিচ্ছে, ঠিক আছে? ওকে, শেষ না? আচ্ছা, প্রথমটা ছিল টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন। পুরো পৃথিবীর মানুষের একই জিনিস, এই একটা কথাই, হবে কি হবে না এটাই আমার কোশ্চেন। চেষ্টা করতেছে, হবে কি হবে না এটাই কোশ্চেন, পাবো কি পাবো না এটাই কোশ্চেন, এখন ঘুমাবো কি ঘুমাবো না এটাই কোশ্চেন, আর এখন কি বাথরুমে যাবো কি যাবো না এটাই কোশ্চেন, ঠান্ডা পড়ছে একটু পরে যায়, তাই না? এরকম খালি দুনিয়াটা এটা কোশ্চেন। হ্যাঁ, প্রিন্স হ্যামলেট যখন তার চাচাকে মারতে যায় ওই সময় সে হতভম্বয় কথাটা বলে, কারণ তার চাচাকে মারতে যায়, একটা সুযোগ পায় মাঝখানে, পাগল সে জন্য মারতে চায়। দেখি তার চাচা যখন সিঙ্গেল রুমে ছিল ওই রুমে যায় দেখি চাচা প্রার্থনা করতেছে, চিন্তা করতেছে প্রার্থনা করার অবস্থা যদি আমি আমার চাচাকে মারি, ও যদি আবার জান্নাতে চলে যায়, পবিত্র অবস্থায় আছে, আবার একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছে, যদি মারি তাহলে তো আমার প্রতিশোধ নেওয়া হয়ে গেল, মারবো কি মারবো না, সে একটা দ্বিধাদ্বন্দ্ব থেকে কথাটা বলছে। টু বি আর নট টু বি, দ্যাট ইজ দ্য কোশ্চেন।
তারপর কি বলছে ফ্রেলটি তাই নেম ইজ ওমেন, মানে কি নারীর আরেক নাম দুর্বলতা, বলছি তো কোন কারণের প্রেক্ষাপটে। তারপর হচ্ছে ব্রেভিটি ইজ দ্য সোল অফ পোয়েটস, মানে কি সংক্ষেপে বলে বুদ্ধিমানের কাজ, তাই না? তারপরে কি বলে দেয়ার ইজ নাথিং ইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো, পৃথিবীতে ভালো মন্দ বলতে কিছু নাই, কোনটা ভালো কোনটা মন্দ এটা আমাদের কে সৃষ্টি করে দেয়? মন। বুঝতে পারছে? এখন যদি বলে আমার এখানে ক্লাস করতে ভালো লাগে না, আপনি শত ভালো ক্লাস হলে আপনার ভালো লাগবে না। আবার হচ্ছে কেউ মারা গেছে, আপনার কাছে মনে হয় না ওই কাজটা করলে ভালো লাগবে, দেখবেন ওই মন খারাপের মধ্যে করলেও ভালো লাগবে। এটাই বলছে সবকিছু মন সৃষ্টি করে দেয়। তারপর এখানে কি বলছে যে কোনটা জানে, নেইদার বড় নট এ ল্যান্ডার বি, কারোর কাছে টাকা ধার দিবেও না, কারোর কাছে ধার নিবেও না, ধার দিবেও না নিব না। তাহলে কি ফর লোন অফ, ও এফ টি অফ, শেক্সপিয়ার এইভাবে লিখছে, ও ডবল এফ হইতো, হ্যাঁ, অফ প্রেপোজিশন, ঠিক আছে, শেক্সপিয়ার এইভাবে লিখছে অফ লোডেড বোথ ইটসেলফ এন্ড ফ্রেন্ডস। তাহলে টাকা ধার নিলে, টাকা ধার দিলে বন্ধু এবং টাকা তুমি কি দুইটাই হারাবা। তারপর কি বলছে ওয়েন সরস কাম দে কাম টু সিঙ্গেল স্পাইসেস বাট ইন ব্যাটালিয়ন, দুঃখ যখন আসে একা আসে না, কিভাবে আসে? ব্যাটালিয়ন নিয়ে আসে। তারপর কি বলছে দেয়ার আর মোর থিংস ইন হেভেন এন্ড আর্থ বাট হরিশিও দেন আর ড্রিমড অফ ইন ইওর ফিলোসফি, পৃথিবীতে মানে হরিশিও ফিলোসফিক্যাল ধ্যান ধারণা এতটা ভালো ছিল, হরিশিও জানে কে ছিল? হ্যামলেটের বন্ধু। বাস দেখছেন, এখন গল্প শেয়ার করাতে কিন্তু অটোমেটিক চলে আসছে। বন্ধুর ফিলোসফিক্যাল থিঙ্কিং নিয়ে বলছে স্বর্গের মধ্যে যা কিছু আছে হরিশিও তুমি তার চেয়ে অনেক ঊর্ধ্বে, তোমার আসলে মানে ব্রেন টেন, তুমি অনেক কিছু সাইকোলজিক্যালি চিন্তা করতে পারো। বুঝতে পারছেন? এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, বলতেছে উক্তিগুলি কার বলবেন? এগুলো তো সব শেক্সপিয়ারের উক্তি, প্রথম কথা। তারপর টু বি নট টু বি দ্যাট ইজ দ্য কোশ্চেন, এটা হচ্ছে হ্যামলেটের উক্তি। কোন হ্যামলেট? প্রিন্স হ্যামলেট। তারপর হচ্ছে ফ্রেলটি তাই নেম ইজ ওমেন, প্রিন্স হ্যামলেটের উক্তি। ব্রেভিটি ইজ দ্য সোল অফ পোয়েটস, পলোনিয়াসের উক্তি। কার উক্তি? পলোনিয়াস। তারপর দেয়ার আর নাথিং ইদার, এটা হচ্ছে হ্যামলেটের উক্তি। নেইদারে বড় নরে ল্যান্ডার বি, এটাও কার উক্তি? হ্যাঁ, শেক্সপিয়ার না, শেক্সপিয়ার তো আছে, সবই তো শেক্সপিয়ার। এটা হচ্ছে কার উক্তি? প্রিন্স হ্যামলেট। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে হোয়েন সরস কাম দে কাম নট, এটাও হ্যামলেটের। আর একটা দেয়ার আর মোর থিংস, এটাও হ্যামলেটের। এগুলি পরীক্ষা আসে না, এই জন্য দিলাম না, বুঝছেন? যেগুলো আসবে ওগুলি দিচ্ছি। হ্যাঁ, তার মানে এটা কোন ধরনের নাটক? রিভেঞ্জ ট্র্যাজেডি। সাব্বাস। এখন লেখেন তার, তার বলতে কাকে বোঝাচ্ছে? শেক্সপিয়ারের, ঠিক আছে। তার অথেলো নাটকে, অথেলো নাটকে অথেলো ছিল, অথেলো ছিল একজন, অথেলো ছিল একজন মোর। আপনাদের সাথে মনে আমার পরিচয় হয় না এইভাবে। হ্যাঁ, ফার্স্ট ক্লাস এই সেই, কে কোথায়, একটু ক্লাসটা লম্বা ক্লাস তো এই জন্য সরি টু সে, অনলাইন অফলাইন যারা আছেন আমি জিজ্ঞাসা করি নাই কে কোথা থেকে আসেন বা কিভাবে আসেন। হ্যাঁ, আগে ক্লাসটা শেষ করলে শান্তি পাবো, বুঝেন নাই? অথেলো ছিল একজন মোর। এই অথেলো পালিয়ে, এই অথেলো পালিয়ে দেশদিমোনাকে, দেশদিমোনাকে বিয়ে করে এবং ভালোবাসার, ভালোবাসার উপহার স্বরূপ, উপহার স্বরূপ, ভালোবাসার উপহার স্বরূপ একটি রুমাল, রুমাল বা হ্যান্ডকারচিফ, হ্যান্ডকারচিফ দেন। ঠিক আছে, অথেলো ওনার ওয়াইফ।
এগুলো হচ্ছে ক্যারেক্টার। হ্যাঁ, ক্যারেক্টার। এই সেনা মানে হচ্ছে সেনাপতি, ঠিক আছে। আজকে হচ্ছে বেসিক ইনফরমেশন গুলো আপনাদের দিব, ঠিক আছে। এখানে তার অথেলো নাটকে অথেলো ছিল একজন মোর। এই মোর মানে হচ্ছে নিগ্রো। মোরের বাংলা কি? নিগ্রো, ঠিক আছে। এই অথেলো পালিয়ে কাকে বিয়ে করে? দেশদিমোনাকে বিয়ে করে এবং ভালোবাসা উপহার স্বরূপ কি উপহার দেয়? এটা রুমাল বা হ্যান্ডকারচিপ, ঠিক আছে। ঠিক আছে, ওই রুমালের ইংলিশ কি আরেকটা? হ্যান্ডকারচিপ। এই অথেলোর ওয়াইফ ছিল দেশদিমোনা, ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ইয়াগো ছিল ভিলেন। ইয়াগো কি ছিল? ভিলেন, ঠিক আছে। তারপরে এই তার আরেকটা সেনাপতি কেসিও, আরেকটা হচ্ছে রুদ্রিক, নাম মনে রাখবেন। এটা একটু অফ করেন। আমার তো কোনো জ্ঞান না, ওরকম কিছু না। জীবনে তো ভিডিও কল দেয়নি। চালু করছেন? চালু করছেন? চালু হয়েছে না? এটা সিক্রেট না, আমি ধরতে আছি তোরে বেটা। হ্যাঁ, শেষ। আচ্ছা, এগুলো হচ্ছে, এগুলো কাহিনী এখন আর শেয়ার না করি, লম্বা হয়ে যাবো ক্লাস। লেখেন, তারপর লেখেন জুলিয়াস সিজার was the ruler of Rome about 2000 years ago. এই যে 37তম বিসিএস এর কোশ্চেন। হ্যাঁ স্যার, আপনার রেনেসান্স আর শেক্সপিয়ারের ক্লাস দুইটা করে ফ্যান হয়ে গেলাম। ছাত্র জীবনে কোনো স্যারের সাথে লিখাতে আরে না স্যার, আপনার সাথে পারলাম না। লেখা কি বেশি আছে? আচ্ছা, বেশি স্পিডে লিখে ফেলতেছি, আমি তো সময় দিচ্ছি। হ্যাঁ, জুলিয়াস সিজার হচ্ছে কত বছর আগে? 37তম বিসিএস এর আসে। রোমের শাসনকর্তা ছিল কত বছর আগে ভাই? 2000 বছর আগে। এইভাবে লাইনটা আসছে। কত বছর আগে ছিল? 2000, 1500, 1000, আপনার 2000, 2500, ঠিক আছে। মনে থাকবে? একটু পড়েন, তারপর লেখেন তার taming of the shrew নাটকের, তার দ্য টেমিং অফ দ্য শ্রু নাটকের অনুকরণে নাটকের বাংলায় অনুদিত করে মনির চৌধুরী, কয়েক হাজার বার এই লাইন আসছে প্রাইমারি এনটিআরসি, ঠিক আছে, বিসিএস তো আছেই। মনির চৌধুরী লিখেন মুখরা রমণী বশীকরণ নাটকটি। মুখরা রমণী বশীকরণ নাটকটি, ঠিক আছে। অনুদিত করে মনির চৌধুরী লেখেন কোন নাটক? মুখরা রমণী বশীকরণ।
আর উপরের অংশ দেখাবো। এই পর্যন্ত এটা হচ্ছে বশীকরণ। হ্যাঁ, এটা কিন্তু ফোঁটা কয়েক হাজার বারে দুইটা এই লাইনটা আসছে। হ্যাঁ, আর এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জানি লিখছে, ভ্রান্তি বিলাস, মনে আছে? কমেডি অফ হিরোস, ওই দুইটা কিন্তু কয়েক হাজার বার প্রাইমারি টাইমেরই নাই, সব পরীক্ষায় আসছে এগুলি, ফাটাফাটি ইম্পর্টেন্ট এগুলি। লেখা শেষ? আর ওই যে এখানে দেখেন, এখানে একটা শব্দ আছে শ্রু, উচ্চারণ কি? শ্রু। এই শ্রু শব্দের অর্থ ঝগড়াটে মহিলা, পাশে লেখেন। শ্রু শব্দের অর্থ পাশে লেখেন ঝগড়াটে মহিলা, ঝগড়াটে মহিলা। দেখেন ঝগড়াটে মহিলা লিখছেন। ঝগড়াটে পুরুষ নাই, এটা কিন্তু পার্মানেন্ট ফেমিনিন জেন্ডার, এটা কোনো মেসকুলিন জেন্ডার নাই। হ্যাঁ, ঠিক আছে, এটা উপরে উঠে দিলাম। এখন লেখেন তার নাটকগুলি। হ্যাঁ, ট্র্যাজেডি, তার ট্র্যাজেডি নাটকগুলি, ঠিক আছে। দেখেন এখানের মধ্যে তার সব ট্র্যাজেডি নাটকগুলি আছে। সিজার অ্যান্টনি টাইটাস ট্রোলাসকে নিয়ে রোমের কিং হ্যামের কাছে গেল। হুম, মুখটা রমণী বশীকরণ নাটকটি। দেখা শেষ হলে জানেন। হ্যাঁ, দেখেন একসাথে বলেন তো, সিজার, অ্যান্টনি, টাইটাস, ট্রোইলাস। দেখেন তিনটা তো মুখে বাজে, অ্যান্টনি, টাইটাস, ট্রোইলাস। বলেন অ্যান্টনি, টাইটাস, ট্রোইলাস, তিনটাটি। হ্যাঁ, সিজার কি করছে? তিনজনকে নিয়ে, কোন তিনজন? অ্যান্টনি, টাইটাস, ট্রোইলাসকে নিয়ে কোথায় গেছে? রোমে গেছে একজন রাজার সাথে দেখা করার জন্য। সেই রাজার নাম কি? হ্যাম। বুঝছি, এখানে সব নাটকগুলি আছে, ঠিক আছে। এই যে সিজার, সিজার, সিজার দ্বারা কাকে বোঝাচ্ছে? জুলিয়াস সিজার, জুলিয়াস সিজার, ঠিক আছে। আর সিজারের সি থেকে হচ্ছে সিম্বেলিন, সিম্বেলিন, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যান্টনি, অ্যান্টনি থেকে বলতেছে অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, অ্যান্টনি অ্যান্ড ক্লিওপেট্রা, ঠিক আছে। অ্যান্টনি থেকে অ্যান্টনি। তারপর টাইটাস, টাইটাস থেকে বোঝাচ্ছে হচ্ছে টাইটাস অ্যান্ড্রোনিকাস, টাইটাস অ্যান্ড্রোনিকাস। আর 2 নম্বর হচ্ছে টিমন অফ অ্যাথেন্স, টিমন অফ অ্যাথেন্স, ঠিক আছে। এটা ছিল তার কি? আনফিনিশড প্লে, একটাই তার অসমাপ্ত নাটক ছিল, আনফিনিশড প্লে। ঠিক আছে, টাইটাস। তারপর লেখেন ট্রোইলাস, ট্রোইলাস দ্বারা বোঝাচ্ছে ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা, ঠিক আছে, ট্রোইলাস অ্যান্ড ক্রেসিডা। হ্যাঁ, সিজার থেকে কি ছন্দটা এরকম ছিল, সিজার কি করছে?
অ্যান্টনি, টাইটাস, ট্রোইলাস, তিনটা ট মুখে উচ্চারণ করবে না। এই তিনজনকে নিয়ে রোমে গেল। রোমে কার সাথে? একজন রাজার সাথে দেখা করার জন্য। রাজার নাম কি? হ্যাম। এই সিজার থেকে জুলিয়াস সিজার, সিজারের সি থেকে সিম্বেলিন, অ্যান্টনি থেকে অ্যান্টনি ক্লিওপেট্রা, টাইটাস থেকে টাইটাস অ্যান্ড্রোনিকাস, আর এটা কি টিমন অফ অ্যাথেন্স। এই টিআই মিল করে লিখছে, আনফিনিশ প্লেট। তারপর ট্রোইলাস থেকে ট্রোইলাস অ্যান্ড প্রেসিডা। ঠিক আছে। তারপরে রোম, আর মানে হচ্ছে রোমিও অ্যান্ড জুলিয়েট। তারপর হচ্ছে ও মানে হচ্ছে অথেলো। তারপর হচ্ছে এম মানে হচ্ছে ম্যাকবেথ, নাম শুনছেন না? ম্যাকবেথ। তারপর হচ্ছে কিং বলতে বোঝাচ্ছে কিং লিয়ারকে, কিং লিয়ার। ঠিক আছে। তারপর হচ্ছে হ্যাম বলতে হ্যামলেটকে বোঝাচ্ছে, হ্যাম সমান সমান হ্যামলেট। হ্যাম হচ্ছে হ্যামলেট। তাহলে এই জিনিসটা মনে রাখার জন্য খালি ওই ছন্দটাই মনে রাখেন, এটা অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, ডিরেক্ট মুখস্থ করতে চান না। ডান ডান ডান। এরপরে লেখেন তার কমেডি নাটকগুলি। এখন কি লিখবো? তার কমেডি নাটকগুলি। কমেডি মনে রাখার জন্য এটিএম কার্ড লস্ট। এই সমান সমান লেখেন as you like it, as you like it, as you like it। তারপর হচ্ছে a midsummer night's dream, a midsummer night's dream। ঠিক আছে। তারপর 3 নম্বর লেখেন, এগুলি এই দিয়ে, হ্যাঁ, all's well that ends well, শেষ ভালো যার সব ভালো তার। পরীক্ষা আসে নিচের কোনটি তার কমেডি নাটক। তার মানে কি তিনটা দিবে কোথা থেকে? ট্র্যাজেডি থেকে, একটা দিবে কমেডি। তা ট্র্যাজেডি জানলে কমেডি গুলো অটো চলে আসবে। ঠিক আছে। টিতে লেখেন 12th নাইট। টিতে লেখেন টু জেন্টলম্যান অফ ভেরোনা, টু জেন্টলম্যান অফ ভেরোনা। তারপর টিতে লেখেন টু জেন্টল, তারপর লেখেন টেমিং অফ দ্য শ্রু, টেমিং অফ দ্য শ্রু। তারপর লেখেন টেমিং অফ দ্য শ্রু, হ্যাঁ, টু জেন্টলম্যান অফ ভেরোনা, টেমিং অফ দ্য শ্রু, 12th নাইট। তারপর লেখেন দ্য উইন্টার্স টেল, দ্য উইন্টার্স টেল। তারপর লেখেন এম দিয়ে, এম সমান সমান লেখেন মেজার ফর মেজার। তারপর লেখেন much ado about nothing, much ado about nothing। তারপর লেখেন merry wives of Windsor, merry wives of Windsor। ঠিক আছে। তারপর লেখেন মার্চেন্ট অফ ভেনিস। তারপর লেখেন সি সমান সমান হচ্ছে কমেডি অফ এরর্স, কমেডি অফ এরর্স। তারপর হচ্ছে লস্ট সমান সমান লাভস লেবার্স লস্ট, লাভস লেবার্স
লস্ট দেখেন হুম লিখছেন পেইড ব্যাচে যারা আছে তাদের রেকর্ডিং তারা তো পাবেই। হ্যাঁ তারপর লেখা তার ন্যারেটিভ পয়েন্ট ছিল কয়টা? ওয়াইফস WIVES ওয়াইফস অফ উইন্ডসর, ঠিক আছে। তারপর লেখা ন্যারেটিভ পয়েম কয়টা ছিল? 3টা লেখেন, ভেনাস অ্যান্ড অ্যাডোনিস, ঠিক আছে। তারপর লেখেন আ লাভার্স কমপ্লেন্ট, তারপর লেখেন রেপ অফ লুক্রিস, ঠিক আছে। তারপর আরো ধরেন অনেক ইয়েতে আছে, এটাকে কি বলা হয়, কোটেশন, এগুলি আছে, ওগুলি নেক্সট ক্লাসে সব ডিটেলসে পড়াবো না, ঠিক আছে। আজকে এটা এখানে এই পর্যন্তই থাকো। হ্যাপি লার্নিং মানে কি, ক্লাস শেষ হলে আমি সবসময় এই কথাটা বলি। হ্যাঁ আজকে ক্লাস কি এই পর্যন্ত। ক্লাস কেমন লাগলো আপনাদের? হ্যাঁ বুঝা গেছে? হ্যাঁ দুইটাই রিটেন ভাইভা পর্যন্ত চলে গেছে আর কি, ঠিক আছে। অনলাইন যারা আছে কেমন লাগছে সবার? আচ্ছা আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আপনারা কখনো যদি কোনো প্রবলেম ফেস করেন, দেখা যায় এখানে টুকটাক অনেক ক্লাস দেওয়া আছে ইউটিউব ফেসবুক, আপনারা দেখতে পারেন। হ্যাঁ রাতুল স্টাডি কেয়ার আমার নিজেরই পেজ, ইউটিউব প্লাস হচ্ছে এখানে সব দেখতে পারবেন। হ্যাঁ ঠিক আছে। আর এটা লুক্রিস, ওটা উচ্চারণ কিন্তু লুক্রিস, ঠিক আছে। পরিচয় আমি রাতুল স্যার, এই মোহাম্মদ ফয়জুল ইসলাম রাতুল, সবাই রাতুল স্যার হিসেবে চিনে। 1 মিনিটে শেষ করে, আমি বর্তমানে 3 নম্বর মাস্টার্স করতেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে পিস কমপ্লিট হিউম্যান রাইটস এর উপর। আরেকটা সেমিস্টার আছে, 2টা সেমিস্টার শেষ। এই তো বিসিএস কনফিডেন্সের ক্লাস নিচ্ছে। আর বর্তমানে আছে কুমিল্লা হচ্ছে ডিগ্রি কলেজে 17তম এনটিএস থেকে নিয়োগপ্রাপ্ত। আর সাথে ওই বিভিন্ন রিসার্চের কাজগুলি করি জাতিসংঘের ওই বা আমাদের ইউনাইটেড নেশন বাংলাদেশের যে শাখাটা আছে এখান থেকে। এই তো আর ন্যাশনাল ইউনিভার্সিটি যখন যেখানে সুযোগ পাই, এখন বন্ধ চলতেছে আমাদের কলেজে, বন্ধ এসে ক্লাসগুলো নিচ্ছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহু। ওকে থ্যাংক ইউ সো মাচ।